আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। এইচএসসি 24 ব্যাচের যারা আছো, মূলত হচ্ছে তাদের জন্য, যেহেতু তোমাদের হচ্ছে যে এইচএসসি বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে, একদম লাস্ট মোমেন্টে তোমরা প্রিপারেশান নিচ্ছ। সো তোমাদের জন্য হচ্ছে আমরা কিছু গাইডলাইন শেয়ার করব, প্লাস হচ্ছে আমাদের এই যে টপার ভাইয়া তো বসে আছেই, ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে যে এক্সপিরিয়েন্স শুনবো। আমরা হচ্ছে আমি আর অর্ঘ ভাই তো আসলে মানে বোর্ড পরীক্ষা অনেকদিন আগে দিছি, ভাইয়া হচ্ছে 14 সালে দিছেন, এবং এখন হচ্ছে ওরা 24 ব্যাচ, হ্যাঁ 10 বছর আগের, আর আমার হচ্ছে 15 সালে। তো আসিফ ভাই হচ্ছে রিসেন্ট ব্যাচের মধ্যে। সো ভাই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বা হচ্ছে যা যা অ্যাডভাইস দরকার তোমাদের ভাইয়া দিবেন। আর আমরা আমাদের যেই প্রাইভেট গ্রুপটা আছে, যারা হচ্ছে আমাদের সাথে রিভিশন কোর্সে ছিলা, সেখানে তোমাদের উদ্দেশ্যে কোয়েশ্চেন থ্রো করছিলাম, মানে জানতে চাইছিলাম আর কি যে এই লাইভে যখন আসবো তোমরা আমাদের কাছে কী কী জানতে চাও অ্যাকচুয়ালি। সো আমরা মূলত সেগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড পাশাপাশি এখন লাইভে থাকা অবস্থায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ থাকতে পারে বা হচ্ছে ইন জেনারেল বোর্ড পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখে বুঝতে পারতেছো যে গাইডলাইন, মানে মূলত আমরা বোর্ড পরীক্ষা অনেকদিন আগে দিয়ে আসলেও আমরা যেহেতু রেগুলার এই বোর্ড পরীক্ষার জন্য ক্লাসগুলো নেওয়া হয় বা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দেখা হয়, সো আমরা সেখান থেকে চেষ্টা করবো আমাদের মতো ধারণা দিতে। হ্যাঁ, আর হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের পার্টটা তো থাকবেই, যে তোমাদের অ্যাকচুয়ালি যদি পার্টিকুলার কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, মানে আমি এখানে হচ্ছে যে টপিক ভিত্তিক প্রবলেমের কথা বলতেছি না, যে এই ম্যাথটা কী হবে বা ওইগুলো না, যে কোনো একটা সাবজেক্ট কীভাবে পড়তে হবে বা হচ্ছে রিভিশনে কী সমস্যা ফেস করতেছো, সেই রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা এখানে আনসার দেওয়ার ট্রাই করব। তাহলে হচ্ছে আসির, শুরু করো, বলো। আসলে ওরা তো ভাই অলরেডি, ওদের আসলে সামনে খুব বেশি একটা সময় বাকি নেই, আমার কাছে যেটা মনে হয় বেশ অল্প 40-45 দিন সময় বাকি আছে। তো এই সময়টা আসলে সবারই কম বেশি হচ্ছে একটু টেন্সড মোমেন্টে একটু কাটে, যে কিভাবে কি হবে না হবে, আদৌ আমি কি পারবো কি পারবো কি না। তো এত কিছু আসলে পরামর্শ দিব যে চিন্তা ভাবনা করার কিছু নাই, এত জাস্ট আমাদের অলরেডি ওরা আমাদের বোর্ড ডিভিশন বা ফাইনাল ডিভিশন কোর্সের ক্লাসগুলো করছে। তো ইতিমধ্যে এই ক্লাসগুলো করে ওরা রেগুলার আমাদের মডেল টেস্টগুলোও দিতেছে। তো আমার মনে হয় ওরা একটা সিস্টেম বা প্রসেসের ভিতর অলরেডি আছে। তো এই সিস্টেম বা প্রসেসটা ওরা যদি ফলো করে এবং নিজেদের পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে, কোথায় কোথায় পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে ওদের যে উইকনেসগুলো সেটা আইডেন্টিফাই করে সেগুলো একটু রেকটিফাই করে ফেলে, তাহলে আমার কাছে মনে হয় খুব একটা প্যারা হওয়ার কথা না। আসলে এই সময়টা একটু নার্ভ ধরে রাখাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ নার্ভ যদি আমি ধরে না রাখি, কি হবে না হবে টেনশনে যদি আমি দিন পার করে দিই, তাহলে কিন্তু ওই দিন শেষে কদিন পরেই ওই এইচএসসি চলে আসবে, আমার কিন্তু কোনো কিছুই শেষ হবে না। কাজে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, জাস্ট ঠান্ডা মাথায় ফ্রেশ মাইন্ডে প্রিপারেশন নিব, সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। ভাইয়া আচ্ছা, ধন্যবাদ আসির। তো যেটা হচ্ছে, আমরা তোমাদের একটু কোয়েশ্চেনগুলো এখন গো থ্রু করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যে এই কোয়েশ্চেনগুলো থেকে মানে আমাদের যার সাথে যেটা রিলেভেন্ট আমরা হচ্ছে সেভাবে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমি যদি একটা জিনিস একটু খেয়াল করি, যেমন হচ্ছে যে এই মুহূর্তে বোর্ড কোয়েশ্চেন সলভ করা যথেষ্ট নাকি, এটা হচ্ছে যে অনেকের কোয়েশ্চেন আছে, বা ওইটার সাথে একটা রিলেভেন্ট কোয়েশ্চেন যে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে কত ইয়ার পর্যন্ত করব, এইটা গেল। আর আরেকটা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরেও টেস্ট পেপার সলভ করা লাগবে নাকি, বা এক্সট্রা কি সলভ করব। সো আমরা হচ্ছে যে 3 ক্যাটাগরি, মানে একই ক্যাটাগরির আন্ডারে 3টা কম্পোনেন্ট পাইছি আর কি। সো প্রথম কথা, যে বোর্ড কোয়েশ্চেন মানে সলভ করবো নাকি বা করাটা এনাফ নাকি, সো ডেফিনেটলি এটা তো আসলে আর মানে বলার অপেক্ষা রাখে না। ভাইয়া যদি একটু বলেন যে আপনার কি মতামত, স্পেশালি ম্যাথের ব্যাপারে যদি বলি। যদি স্পেশালি ম্যাথের ব্যাপারে বলি, লাস্ট কয়েক বছরের প্রশ্ন দেখবা যে তুমি যদি দেখো, যে তাহলে দেখবা যে ওইখানে যে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নই বারবার ঘুরে ফিরে কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তো বোর্ড পরীক্ষায় কিন্তু রিপিট হয়, একই অঙ্ক দেখবা যে একবার সিলেট বোর্ডে আসছে, একবার ঢাকা বোর্ডে আসছে। সো এই জন্য তোমার কাছে আসলে খুব বেশি যে তোমার চেঞ্জ হবে এরকম না। তুমি মোটামুটি বোর্ড প্রশ্ন সলভ করলে কনফিডেন্ট থাকতে পারো যে তুমি পারবা, ঠিক আছে। আর কনসেপ্ট যেগুলো আছে এগুলো তো তোমরা মোটামুটি পড়ছোই। হ্যাঁ, কনসেপচুয়াল জিনিসপত্র তোমার হচ্ছে দেখা গেছে যে অনেক সময় থিওরি ব্যাপার স্যাপার থাকে। তো সেই সমস্ত থিওরি আসলে তোমার আসলে পরীক্ষা আসতে পারে, সেরকম থিওরিগুলো কিন্তু আমরা ক্লাসেও করাই দিছি আর কি। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় তোমরা ওইগুলো একটু খেয়াল রাখলেই হবে। আচ্ছা ভাইয়া, তো এখানে আমার একটা পার্টিকুলারলি কোয়েশ্চেন আছে যে গত বছর আমরা দেখছিলাম মানে 23 সালে কেমিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা বোর্ডে কিছু কিছু সিকিউ একটু আনকনভেনশনাল আসছে, মানে এমন না যেগুলো বইয়ের বাইরে থেকে আসছে। ওগুলা দেখা যেত যে অনেকাংশে কিছু কিছু ওই যে 17-18 সালের দিকে আসতো এইটাই, মানে হচ্ছে যে কোভিডের আগের ব্যাচগুলাতে, 20 ব্যাচ যখন পরীক্ষা হলো না তার আগের ব্যাচগুলাতে ম্যাথে কি এরকম হয়েছে যে কোনো একটা টপিক মানে আসার মতো না বা আনএক্সপেক্টেডলি চলে আসছে এরকম কিছু? দুই একটা জায়গায় আমার কয়েকটা প্রবলেম মনে হয়েছে বেশি আনকনভেনশনাল, বা দুই একটা প্রবলেমের বাদে বাকিগুলো যেগুলো আনকনভেনশনাল বলতেছি আমরা, সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কনসেপ্টটা একদম সেম, জাস্ট হয়তো ফাংশনটা চেঞ্জ করে দিছে। যেমন হচ্ছে মনে করো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে গুরুমান লঘুমানের কিছু প্রবলেম আছে। তো নর্মালি যে ফাংশনগুলো দিয়ে দেয় ওইটা না দিয়ে একটা ত্রিকোণমিতিক ফাংশন দিচ্ছে, বাকি অঙ্ক কিন্তু একই।
সো তোমার যে টাস্ক যেগুলো থাকে, যে আমি গুরুমান লঘুমান বের করার জন্য কি করি, ফার্স্ট ডেরিভেটিভের মান 0 বসাই, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করি, তারপরে বলি লঘুমান গুরুমানের ব্যাপারটা, ওই এক্স্যাক্টলি ওই কাজটাই করতে হবে, হয়তো ফাংশনটা তুমি আগে দেখো না। সো এই জন্য একটা আনকনভেনশনাল হয়েছে। মানে ব্যাপার হচ্ছে কনসেপ্ট থাকলে সলভ করা পসিবল। possible। একটা জিনিস হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে অনেক সময় এই ব্যাপারটা থাকে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করা মানে একদম টেমপ্লেট তুমি দেখে ফেলছো, ওই হুবহু টেমপ্লেটটাই পেয়ে যাওয়া, এই আশা আসলে সবসময় করাটা ঠিক না। সো যেটা হচ্ছে ডেফিনেটলি আমরাও বলতেছি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে ওই টেমপ্লেট ধরেই কমন পড়ে, যেমন ক খটা ডিফারেন্ট হয়, উদ্দীপক কাছাকাছি হয়, আর গ ঘগুলো একই টাইপের এরকম আসতে দেখা গেছে, এটা হয় বলতেছি। কিন্তু যেটা হয় যে সবসময় ওই আশাটা রাখলে যে বোর্ড কোয়েশ্চেন অবশ্যই তুমি সলভ করবে যে কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য বা ধারণা লাভ করার জন্য, কিন্তু দুই একটা আনকনভেনশনাল কোয়েশ্চেন যদি আসে তো সেই ক্ষেত্রে মানে তখন হচ্ছে ব্যাপারটা এরকম না যে বোর্ড কোয়েশ্চেন সলভ করাটা লস হয়েছে। আরও একটা ব্যাপার যে এখানে তো সিলেকশনের অপশন থাকেই, তোমাকে তো সবগুলো কোয়েশ্চেন আনসার কখনোই করতে হয় না। সো 8টার মধ্যে তুমি 5টা সিকিউ দিবা, তুমি তোমার সুবিধা মতো হচ্ছে যে এগুলা মানে আনসার করার মতো সেগুলো করবা। এটাও কিন্তু প্র্যাকটিসের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোয়েশ্চেন কোনটা ধরবো কোনটা বাদ দিব, এই সিলেকশনটা হচ্ছে পরীক্ষার হলে অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা কোয়েশ্চেন মানে সলভ করা শুরু করলা এবং লাস্ট কোয়েশ্চেন 4 নাম্বার আনসার করতে যে তুমি হচ্ছে যে টের পেলা হ্যাঁ আমি তো হচ্ছে যে উপরেগুলো পারছি এখন এটা পারি না, তখন কিন্তু ওই ব্যাক করার মতো অবস্থা থাকে না যে ঠিক আছে কেটে দিলাম, অনেকটা টাইম তুমি এটার পিছনে দিয়ে ফেলছো, তখন দেখা যায় যে লাস্ট পর্যন্ত কোনোভাবে ওই লাস্ট ওই 4 মার্কসটা ট্রাই করা। আর এখন আসলে বোর্ড পরীক্ষা এত কম্পিটিটিভ হয়ে গেছে যে দেখা যায় স্পেশালি যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিতে চাই, হ্যাঁ, তো তাদের আগে থেকে একটা ইয়ে থাকে যে না আমার ভালো মার্কস লাগবে। যদিও গত বছর হচ্ছে যে রেজাল্ট একটু আশানুরূপ না হয়, বেশ ভালো পার্সেন্টেজ পর্যন্ত নিচে নেমে গেছিল যারা পরীক্ষা দিতে পারছিল প্রিলিতে, বাট ডেফিনেটলি যারা একটু অ্যাম্বিশাস যে এখন থেকেই টার্গেট রাখো যে না আমার বুয়েটে পড়তেই হবে বা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে আসলে সব জায়গায় বসতে চাই, সো তাদের কিন্তু A+ পাওয়া পাশাপাশি 90% মার্কস রাখা, এইটার টার্গেটটা ওইভাবেই রাখতে হবে। এই জন্যই বললাম যে 3 নাম্বার 4 নাম্বার বা একটা MCQ 2টা MCQ এগুলো অনেক সময় তাদের জন্য অনেক বেশি কষ্ট করে। সো একটা জিনিস হচ্ছে এই ধরনের প্রবলেম মনে হয় হবে না যদি তুমি আগে প্রশ্নটা পুরোটা পড়ে নাও আর কি, কারণ তুমি 3 নাম্বার পর্যন্ত চলে গেছো, তারপরে দেখলা 4 নাম্বারটা পারি না, তো এই পর্যন্ত তোমার 3 নাম্বার পর্যন্ত যাওয়ার আগে তুমি যদি ফুল কোশ্চেনটা পড়ে ফেলো যে ঠিক আছে এই প্রশ্নটা আমি পারি কিনা, তাহলে আলটিমেটলি সেইভাবে তুমি সিলেক্ট করো যে 8টার মধ্যে 5টা যদি দিবে, তাহলে আলটিমেটলি 8টা প্রশ্ন আগে দেখি, এর মধ্যে যেটা আমার মনে হয় আমি পারবো এই 5টাই আমি করবো, বাকিগুলো ধরার দরকার নেই। তাহলে এইভাবে করলে তোমার ওই প্রবলেমটা আর হবে না। এইটা হয় নাকি ভাই অনেক সময় মানে দেখা যায় যে আমার স্ট্রং জোন যেটা আমার মানে একটা ভালো চ্যাপ্টার আমি পড়ে আসছি ভালো মতো, ওইটা থেকে কঠিন কোয়েশ্চেন চলে আসছে, কিন্তু একটা চ্যাপ্টার আমার হয়তো উইক জোন বা একটু আমি ভাবছিলাম যে না এটা থেকে আসলে সিকিউ আনসার করবো না, কিন্তু সহজ কোয়েশ্চেনটা ওইটা থেকে আসছে। তো পরীক্ষার হলে এই মেন্টাল প্রিপারেশন নেওয়াটা কিন্তু মানে আগে থেকে নিয়ে যাবা যে হ্যাঁ আমার যদি এরকম থাকে যে টার্গেট করে যে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসে আনসার করবোই, বাট ওই যে পার্টিকুলারলি তোমার বোর্ডে ওই বছরে এই সিকিউটা একটু অন্যরকম আসলো, তো সেই ক্ষেত্রে তোমার যেটা আনসার করে আসতে হবে এরকম না, কিন্তু পরীক্ষার হলে মানে বসে ওই সিদ্ধান্তটা নিতে হবে। আসির ফিজিক্সের ব্যাপারে কি এরকম মতামত বা অবজারভেশন আছে যে 23 সালের কোয়েশ্চেনে দেখছো কিছু যে আনকনভেনশনাল বা একটু কঠিন? আসলে ভাইয়া আমাদের ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্নগুলো আসলে যেরকম হয় আর কি, যে কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা আসলে ঠিকঠাক আনসার করতে পারবো। সো আমার কাছে মনে হয় যে বিগত 5-6 বছরই হচ্ছে অলমোস্ট সেম কাইন্ড অফ কনসেপ্ট থেকে আসলে কোয়েশ্চেনগুলো হয়েছে, হয়তো কোয়েশ্চেনগুলোর একটা ভ্যারিয়েশন আসছে যুগের পর যুগ, তো আসলে সেম টাইপের কোয়েশ্চেন স্যাররা দিবে না। একজন টিচার যখন কোয়েশ্চেন করে তিনিও চান তার কোয়েশ্চেনটা যেন একটু অন্যরকম হয়, একটু ইউনিক হয়, ইউনিক সব কিছুই কিন্তু সবাই পছন্দ করে। তো স্যারদেরও কিন্তু একটা টার্গেট থাকে যে সেম কনসেপ্ট আমি একটু হালকা ঘুরাবো, তো এই হালকা ঘোরানোর ব্যাপারটায় তুমি আর ঘুরবা না বা তোমার মাথা ঘুরবে না যদি তুমি কনসেপ্ট ওয়াইজ ঠিক জায়গায় থাকো। এবং এটা কিন্তু আমরা আমাদের যখনই ক্লাসগুলো নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাই হচ্ছে লক্ষ্য রাখি। তো অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করতেছিল ভাইয়া MCQ এবং CQ এর জন্য কিছু ক্লাস দিলে ভালো। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু অলরেডি আমাদের ওয়ান শট CQ এবং MCQ ক্লাসগুলো বিপুল সংখ্যায় চলে গেছে ইউটিউবে, বা তোমরা যারা কোর্সে এনরোল করছো তোমাদের আইডিতে চলে গেছে। দীপ্র ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস আছে, বা আমাদের অর্ঘ্য ভাইয়ের ম্যাথ ক্লাস আছে, আমাদের ফিজিক্সের জামিউল ভাইয়া, আলিফ ভাই ওনাদেরও ওয়ান শট CQ MCQ ক্লাস আছে। তো তোমরা যদি ওগুলো করে ফেলো তাহলে কিন্তু তোমাদের CQ MCQ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। একজন বলছে ভাইয়া ফিজিক্সের উদ্দীপক ধরতে সমস্যা হয়, তুমি যদি বেশ কিছু CQ সলভ করো তাহলে তোমার ফিজিক্সের উদ্দীপক ধরতে সমস্যা হওয়ার কথা না। আরেকজন কোয়েশ্চেন করছিল ভাইয়া উদ্ভাসের বইগুলো পড়লেই কি এনাফ হবে নাকি টেস্ট পেপার পড়তে হবে? আমাদের উদ্ভাসের পক্ষ থেকে যে CQ এবং MCQ কোয়েশ্চেন ব্যাংকগুলো দেওয়া হচ্ছে সেগুলো তুমি যদি ফলো করো অবভিয়াসলি তোমার জন্য এটা মোর দেন এনাফ হবে, খুব একটা প্যারা হওয়ার কথা না, ঠিক আছে? তো এইখানে তোমাদেরকে একটা সতর্ক করে দেই একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা রিভার্স
অর্ডারে যেও না, সেটা হচ্ছে আগে সিকিউ এমসিকিউ সলভ করে একটা চ্যাপ্টার ধরা শুরুতেই যদি সিকিউ এমসিকিউ ক্লাস ওরা করে বা ডিরেক্টলি সিকিউ এমসিকিউ সলভে দেয়, আমার মানে এটা ফিজিক্সের ক্ষেত্রে অনেক ব্যাকফায়ার করতে পারে। কারণ আমাদের যে প্রথাগত সিস্টেম বা টাইপ ওয়াইজ কমন ফেলানোর যে ব্যাপারটা, ওটা আসলে ফিজিক্সে একটু এইটার পার্সেন্টেজটা কম হয়। তো এই ক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দিব, প্রিসাইজ ক্লাসের মাধ্যমে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করো, খুব বেশি যেন সময় না লাগে। দেন তুমি সিকিউ এমসিকিউ দেখবে অটোমেটিক্যালি নিজে থেকেই পারবে এবং কোয়েশ্চেনগুলো সলভ করতে তোমার বেটার ফিল হবে এবং তুমি নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। থ্যাংক ইউ ভাইয়া, ফিজিক্স নিয়ে এটাই ছিল। আচ্ছা, আর যেটা ওই যে প্র্যাকটিসের কথা যেটা আসছে, এটা আসলে হচ্ছে যে আমরা সব সাবজেক্টের জন্যই বলবো, মানে ব্যাপার যেটা হচ্ছে যে ওই যে আমরা যে পয়েন্টগুলো শুরুতে বলছিলাম ওইটার সাথে রিলেভেন্ট টেস্ট ব্যাপারে কথা চলে আসে। এখন যেটা হচ্ছে যে আসলে কোনো বই পড়া বা কোনো বই প্র্যাকটিস করাই কিন্তু খারাপ না, যত তুমি হচ্ছে প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমার জন্য আলটিমেটলি ভালো। কিন্তু আমরা অনেক সময় যেটা দেখা যায় যে বোর্ড কোয়েশ্চেন 100% সলভ না করে, সলভ বলতে কি এরকম না যে উত্তর ওই যে আছে ক লেখা পাশে খ লেখা গ লেখা এগুলো দেখে গেলাম, এরকম না। তুমি নিজে ওইটার পিছনে এফোর্ট দিছো, সময় দিয়ে চিন্তা করছো, তারপর তুমি সলভ করতে পারছো, বা হচ্ছে ভুল করছো, ভুল করার পর আবার দেখছো, ওইটাকে আমরা সলভ বলি। আমরা অনেক সময় সলভটাকে ওই যে রিডিং হিসেবে দেখে যাও, বা ওই যে নিচে উত্তর দেওয়া থাকে তো বা পাশে দেওয়া থাকে গো থ্রু করে যাওয়াটাকে বুঝি। সো মানে মেইন কথা হচ্ছে আগে বোর্ড কোয়েশ্চেনটা মানে সলভ করা উচিত প্রপারলি সব বোর্ডের। সো দেন হচ্ছে ডেফিনেটলি টেস্ট পেপার তো অবশ্যই খারাপ কিছু না, বাট এখন তোমার হাতে যদি সময় কম থাকে এবং তোমার যদি হচ্ছে যে কনসেপ্টে ল্যাকিংস থাকে, সো সেই ক্ষেত্রে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করছো, খুব ভালো কথা। সেটা থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো বোর্ড পরীক্ষায় আসেই বা আসার পসিবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা এখন তো আসলে এগুলো নিয়ে এফোর্টও দেওয়া লাগে না। তুমি টেস্ট পেপার দেখো বা আমাদের বইগুলো দেখো, সবগুলো তো এই যে শুরুই হয় চ্যাপ্টার অ্যানালাইসিস চার্ট দিয়ে। সো কয়টা সিকিউ আসছে, কয়টা মানে এমসিকিউ আসছে, গতে কয়টা আসছে, ঘতে কয়টা আসছে, আমাদের বইগুলোতে কিন্তু আছে, বা তুমি যেই বই পড়ো না কেন আই বিলিভ সেখানে হচ্ছে আছে। সো অ্যানালাইসিস দেখে তুমি বুঝো যে হ্যাঁ, যেগুলো একদম থাকে না চ্যাপ্টারে হচ্ছে যে হিরো টপিক, যেমন মানে এখন ইনস্ট্যান্ট মাথায় আসতেছে যে গুণগত রসায়নে দ্রাব্যতা থেকে একটা প্রবলেম আসেই, বা বর্ণালী থেকে একটা প্রবলেম আসে, বা কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ বা এমসিকিউ কিছু না কিছু আসেই, তোমার এইগুলো ভালো মতো পারা আছে নাকি সেটা তুমি দেখো। সো যাতে এরকম না হয় যে তুমি ওইদিকে হচ্ছে যে মানে দ্রাব্যতার কনসেপ্টে তোমার ক্লিয়ার নাই, কিন্তু তুমি দেখা যাচ্ছে টেস্ট পেপার থেকে অনেক ভালো ভালো কলেজে অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখে ফেলতেছো, সেটা করলে হবে না। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এক একজনের জন্য এক এক রকম। সো প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি মানে মেইন যে কোয়েশ্চেন ব্যাংক মানে যেটাতে এইচএসির প্রশ্নগুলো থাকে সেগুলোর বাইরে যাই দেখো সবই হচ্ছে যে ভালো প্র্যাকটিসের জন্য, কোনো কিছুই খারাপ না। কিন্তু সেটা যাতে এরকম না হয় যে মেইন বইয়ের কনসেপ্ট ক্লিয়ার না, বা বোর্ড কোয়েশ্চেনই 100% বুঝে সলভ করি নাই, দেন হচ্ছে যে সবাই টেস্ট পেপার সলভ করে, বা সবাই হচ্ছে যে ভালো ভালো অমুক কলেজ তমুক কলেজের কোয়েশ্চেন সলভ করে আমারও করতে হবে, জিনিসটা এরকম না, ঠিক আছে? সো এটা হচ্ছে যার যার জন্য কাস্টমাইজড হইতে পারে। আর বোর্ড কোয়েশ্চেনের ব্যাপারে ভাইয়া মানে ওই যে কত সাল পর্যন্ত দেখবে এটা জিজ্ঞেস করে, আপনার কি মতামত এখানে? আমার কাছে মনে হয় 5-6 বছর আগে, মানে এখন কি 24, তার মানে 6 বছর আগে 18 17 এর বাইরে মনে হয় ম্যাক্সিমাম 17 এর মানে নিচে হচ্ছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসির তোমার কি কোনো এখানে মতামত আছে যে বোর্ড কোশ্চেন দেখার ক্ষেত্রে? আসলে ভাইয়া আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে যদি বলতে চাই, ফিজিক্সে আসলে আমার মনে হয় যে 15 সাল থেকে দেখতে পারলে ভালো। 15 সাল থেকে দেখতে পারলে ভালো, কারণ ইন কেস ফিজিক্সে আসলে ভ্যারিয়েশনটা অনেক বেশি, কোনোবারই আসলে চ্যাপ্টারের মধ্যে কনসেপ্ট প্রেডিক্টেবিলিটি নাই আসলে আমাদের ফিজিক্স কোয়েশ্চেনগুলোর। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্টরা বলতেছিল ভাইয়া ক খতে প্রবলেম হয় ফিজিক্সে। তো দেখো ওই একই কথা বারবার, তোমার ক খ তুমি মুখস্থ লিখতে পারবা না ফিজিক্সে যদি না তুমি জিনিসটা ভালো না বুঝো বা একটু ভালো মতো দেখা না থাকে। সো কনসেপ্টগুলো দেখে তুমি যদি আমাদের সিকিউ কোয়েশ্চেন ব্যাংকে দেখবা ক খ এর জন্য আলাদা পোর্শন আছে, তো ওগুলো যদি তুমি ফলো করো অবভিয়াসলি তোমার কমন পেয়ে যাওয়া উচিত। অনেকে বলতেছে ভাইয়া ফিজিক্সের এমসিকিউতে প্রবলেম। দেখো এইখানে আসলে এমসিকিউ বলি যাই বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি প্রবলেম সলভ করবা তত তোমার কনসেপ্টটা আরও বেশি ডেভেলপ করবে। আর স্পেশালি ফিজিক্স নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে কমেন্টে। তো আমি যদি তোমাদেরকে একটু বলি যে টু বি অনেস্ট ফিজিক্সে অ্যাকচুয়ালি টাইম ইনভেস্ট করতে হয় অনেক বেশি। ফিজিক্সে তুমি যদি একাডেমিক লাইফে টাইমটা একটু বেশি ইনভেস্ট করো অ্যাডমিশনে, এইটার জন্যই তোমার সবচাইতে সুবিধা বেশি পাবা এবং অ্যাডমিশনে গিয়ে তোমার কাজটা অনেক সহজ হবে। তো একটু যদি ফিজিক্সের জন্য কষ্ট করো দেখবা তো জীবন তোমার জন্য সব দিক থেকে সুন্দর ও সহজ হবে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কারণ এখন যে সময়টা আছে, এখন একটা আর্য আছে যে আমার হচ্ছে 30 জুন থেকে বোর্ড পরীক্ষা, তো আমি এখনই হচ্ছে সিরিয়াসলি নিয়ে যতটুকু গ্যাপ আছে কভার করে ফেলি, মানে অ্যাডমিশনের টাইমে তো সেটা আরো কম সময় পাওয়া যায়। সো হ্যাঁ, যদি চিন্তা করো যে না আপাতত বোর্ডের জন্য চালাই দিই কোনোভাবে, অ্যাডমিশনের সময় যে কনসেপ্ট মানে দেখবো ওটা আসলে অনেক টাফ হয়ে যায়। আর বোর্ডের জন্য ইনফ্যাক্ট এখন মনে হয় না ওইভাবে চলবে ভাই, মানে আমরা ইনফ্যাক্ট বোর্ডের জন্য বোর্ডের জন্য প্যারা হয়ে যাবে, কারণ কোয়েশ্চেন যদি একটু এদিক ওদিক করে, কনসেপ্ট ঠিক না থাকলে সে এদিক ওদিকে আমরা দেখা যায় প্রথমে যদি একটা কোয়েশ্চেন আমরা আটকাই
পরবর্তীতে একটা কোয়েশ্চেনে যদি আমরা শুরুতেই আটকাই, দেখা যায় পুরো পরীক্ষাটা না ওটা ইফেক্ট ফেলে দেয়, কারণ এটা তো আসলে একটা বড় লেভেলের পরীক্ষা। স্টুডেন্টরা যদি ওই চোখের দেখায় 2টা বা 3টা সিকিউ ওর কাছে যদি মনে হয় না এটা আমার দ্বারা হবে না, তখন কিন্তু একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়, যেটা পরবর্তীতে ওর পুরো পরীক্ষাটা খারাপ করে ফেলে, পারা জিনিসও ভুল করে। এটা আসলে সবার ক্ষেত্রে আমাদের। তো এই জায়গা থেকে আরেকটা পয়েন্ট, যে অনেকে বলে ভাইয়া কোন কোন চ্যাপ্টার হচ্ছে পড়লেই আমি হচ্ছে সিকিউ আনসার করে ফেলতে পারবো, যেহেতু আমাদের অপশনের একটা ব্যাপার থাকে। তো এইখানে কিন্তু ভাই যে আমার পড়া চ্যাপ্টার থেকে আনকমন কোশ্চেন আসতে পারে, পড়া চ্যাপ্টার থেকে আনকমন কোশ্চেন চলে আসলে তখন কিন্তু মানে বিপদ হয়ে যাবে, তাই না? তখন তুমি তো কিছু চ্যাপ্টার নিজে থেকে বাদ দিয়ে দিছো, ঠিক না? তুমি যে জিনিসটা পারো জানো পড়া টপিক, ওইখান থেকে যে তুমি আনসার করতে পারবা কোনো গ্যারান্টি নাই। ধরো সাপোজ তুমি সেমিকন্ডাক্টর বাদ দিলা, এখন তুমি তাপগতিবিদ্যা পারো, পরীক্ষার হলে গিয়ে কি দেখলা তাপগতিবিদ্যার উদ্দীপক দেওয়া আছে, গ ঘ প্রশ্ন তাপগতিবিদ্যা থেকেই আসছে, ক আর খ আসছে সেমিকন্ডাক্টর থেকে, লাভ কি হইলো? আগে একটা প্যাটার্ন ছিল যে সিকিউ দিলে ওই এক চ্যাপ্টার থেকে দেওয়ার, এবং এটা ভাই কাইন্ড অফ ইচ্ছা করে মনে হয় করা, কারণ সেমিকন্ডাক্টর ওরা কেউ পড়তে চায় না। তো এটা স্বাভাবিক, স্যার চাই ওইখান থেকে পড়তেই হয় ওকে, পড়া চ্যাপ্টারের সাথে না পড়া চ্যাপ্টারের কোশ্চেন পেয়ার আপ। তো এইখানে আসলে তখন কিন্তু ভাই ওই যে এইভাবে যদি 3 মার্ক করে যেতে থাকে, এ প্লাস তোলা কঠিন। আর এমসিকিউ সিকিউতে কিছু নাম্বার তো ডিডাক্ট হবেই, কারণ এটা তো 100% পারাটা আসলে টু বি অনেস্ট ভেরি ডিফিকাল্ট। তো এই জায়গা থেকে তোমাদের পরামর্শ থাকবে যে তোমরা স্কিপ না করে জাস্ট পড়তে থাকো, ইনশাআল্লাহ হয়ে যাবে, প্যারা হবে। মানে সময় যেহেতু আছে তাই না, 1 মাসের বেশি আছে, 1.5 মাস ধরতে পারি আমরা এখনকার যেই পরিমাণ সময় আছে। সো 1.5 মাসে অ্যাট লিস্ট ওই এফোর্টটা দেওয়া উচিত, যে এখনই ওই ডিসিশন না নেওয়া, মেজর একটা ডিসিশন যে না আমি 100% শিওর এই চ্যাপ্টার বাদ দিবই। যেমন একজন কোয়েশ্চেন করছে দেখলাম যে অর্গানিক কেমিস্ট্রি আমাদের রিভিশন ক্লাস করলে হবে নাকি। সো যেহেতু তুমি রিভিশন ক্লাসের কথা বলছো, তার মানে তুমি এই কোর্সে এনরোল আসো, সো তোমার কাছে যেহেতু রিসোর্স আছে, 8টা ক্লাস নেওয়া হয়েছে অর্গানিক কেমিস্ট্রির উপর, সো 8টা ক্লাস তোমার মানে সবকিছু একদম নর্মাল স্পিডে কিন্তু দেখতে হবে না, অনেক কিছু তুমি টেনে দেখতে পারবা, 2x বা 2.5x বা 3x পর্যন্ত করা যায়, দেখতে পারবা কিন্তু। সো তোমার সুবিধা মতো তুমি টেনে যে পোর্শন দেখা দরকার, বা আগে এক কাজ করো না, পিডিএফটা দেখো কি আছে, কি পড়ানো হয়েছে বা কি পারো না, দেন হচ্ছে তুমি মানে মুভ করো হচ্ছে যে ভিডিওর দিকে সেখানে। সো এইভাবে একটু নিজের জন্য যেটা ভালো হয় সেটা করতে হবে। অ্যান্ড যেটা বললাম যে এখনো ওই সময় আসলে আসে নাই, এটা যদি আমরা আজকে 1 সপ্তাহ আগে লাইভ করতাম বা 10 দিন আগে, আমি বলতাম যে না এই 1 সপ্তাহ 10 দিনের নতুন কিছু পড়া দরকার নেই। আর যেটা বললাম যে অর্গানিক 100% নতুন তো কারো কাছে হওয়ার কথা না, কিছু না কিছু তো বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাই হোক, বা টেস্ট প্রি টেস্টের পরীক্ষা হোক, বা তুমি যে অফলাইন ক্লাসে তোমার স্কুলে এই কলেজের ক্লাসে বা যে কোনো ক্লাসে বা আমাদের অনলাইন ক্লাসে যে বসেছিলা, শুনছো যে কিছু কথা, ওইটাও কিন্তু রিসোর্স বা নলেজটা হচ্ছে এনাফ। আমি একটু বলি, আমি বলি, অনেকে প্রশ্ন করতেছে যে ভাই হায়ার ম্যাথের টাইম ম্যানেজমেন্ট কি, হায়ার ম্যাথ নিয়ে আলাদা টাইম ম্যানেজমেন্ট অনেকক্ষণ ধরে বলতেছে। মানে ঘটনা হচ্ছে যে তোমার যদি একটু বলি যে হায়ার ম্যাথে কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, তাই না? রিটেনে কিন্তু খুব একটা যে সমস্যা হচ্ছে এরকম না। আর একটা আমি দেখলাম স্থিতিবিদ্যায় কারো সমস্যা হচ্ছে। তো এমসিকিউ কথা আগে একটু বলি, তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল ছিলা, তোমরা দেখবা যে আমাদের যে ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে দেখা যায় যে হচ্ছে আমরা তোমার হচ্ছে ওই অনেক কিছুর মধ্যে অনেক শর্টকাট লিখে দিচ্ছি, যে এইগুলো হচ্ছে তোমার এই অঙ্কটার জন্য এটা শর্টকাট। তো আলটিমেটলি তুমি এটা মনে রাখতে হয়, কিছু দেখবো আমি লিখে রাখছি যে টান মনে রাখবো আমরা, তো আলটিমেটলি টান মুখস্থ কেন, কারণ এটা হচ্ছে আমাদের লাগে, কারণ পরীক্ষার জন্য লাগে। যেমন মনে করো যে আমাদের হচ্ছে স্থিতিবিদ্যার কথা যদি বলি, যে আমাদের অনেক রকমের প্রবলেম আছে, যে যেমন লব্ধি স্মরণ টাইপের কিছু ম্যাথ আছে। ওই লব্ধি স্মরণ ম্যাথের 4টা টাইপ আছে, যেটা হলো মানে 4টা অঙ্ক আছে যেটা ঘুরে ফিরে পরীক্ষায় তোমার হচ্ছে বারবার আসে। এখন ধরো এমসিকিউতে তোমার ওখান থেকে আসলো, তো ওইখানে যে রেজাল্টটা আছে এটা আমরা আসলে মনে রাখতে বলি, কারণ দেখা যাচ্ছে ওখানে জাস্ট মান দিয়ে দিছে, পি আর কিউ এর জায়গায় 8 আর 5 দিয়ে দিছে, তখন তুমি মানটা বসাই দিলে ডিরেক্টলি হয়ে যাচ্ছে। এরকম অনেক রকম আমাদের আছে, যে মানে কেস আছে যেগুলোর ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেকগুলো শর্টকাট আছে। এই শর্টকাটগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখলেই কিন্তু আমাদের অনেক এমসিকিউ অনেক কুইকলি আমরা সলভ করে ফেলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার। যে আমাদের তো এইচএসসি পরীক্ষায় কিন্তু আমাদের ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর যেহেতু আছে, তুমি যত ভালো ক্যালকুলেটর ইউজ করতে পারবা তত কিন্তু তোমার জন্য হেল্প হবে। তো ম্যাথের ক্ষেত্রে দেখবা যে আমাদের ক্যালকুলেটরে এমন অনেক অঙ্ক আছে, যেমন সাইন 75 ডিগ্রির মান মনে করো চাইছে, তো এইটা আমি জাস্ট ক্যালকুলেটরে সাইন 75 ডিগ্রি বসা দিলেই হয়ে যাচ্ছে, আমার কিন্তু মান দিয়ে 45 + 30 দিয়ে ভাঙার দরকার হচ্ছে না। এরকম অনেক ধরনের জিনিস আছে ম্যাথের ক্ষেত্রে যেগুলো ক্যালকুলেটরে করে ফেলা যায়, একটা ইকুয়েশন দিছে ক্যালকুলেটরে সলভ করে ফেলা যাচ্ছে। এই যে আমাদের কাজগুলো আছে, সবগুলো ক্যালকুলেটর ফিচার আমরা চেষ্টা করবো যে হচ্ছে খুব ভালোভাবে শেখার জন্য, ঠিক আছে? কারণ দেখো যে হচ্ছে ক্যালকুলেটরের আমাদের যদি অনেকে আছে যে আমরা ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয়, কোন ফিচারটা কীভাবে ইউজ করতে হয়, সবগুলো আমরা জানি না। তো তোমাদের জন্য কিন্তু অনেকগুলো হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও ইউটিউবে উদ্ভাসের যে চ্যানেল আছে এখানে কিন্তু ফ্রিতে দেওয়া আছে। তো তোমরা কিন্তু যে কোনো সময় গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং এটা খুবই দরকারি, মানে তোমার হচ্ছে ক্যালকুলেটরের যে হ্যাকগুলো এগুলো জানা তোমার খুবই দরকারি, পরীক্ষায় অনেক হেল্প হয়। তুমি ওইগুলো একটু দেখে নিবা, তোমার যে ক্যালকুলেটর আছে একটুখানি চেষ্টা করে নিবা যে তোমার ওইগুলোতে খুব প্রফিশিয়েন্ট হওয়ার জন্য। তাহলে
দেখবে যে তোমার হচ্ছে চেষ্টা করলেই তুমি হচ্ছে ক্যালকুলেটর পারলে আর এই শর্টকাটগুলো জানলেই কিন্তু মোটামুটি তুমি এমসিকিউ ভালো করতে পারবা। কোশ্চেন আছে সেটা হচ্ছে ওরা উদ্ভাস থেকে ক্যালকুলেটর হ্যাকসের জন্য কথা বলতেছিল, তো আমাদের তো অলরেডি এরকম একটা দেওয়াই আছে। হ্যাঁ, একটা সিরিজ দেয়া আছে। সার্চ দিলেই পাবা হ্যাঁ। ক্যালকুলেটর হ্যাকস উদ্ভাস। হ্যাঁ, ওটা বললাম যে হ্যাঁ ক্যালকুলেটর হ্যাকস উদ্ভাসটিকে সার্চ দিলেই তুমি হচ্ছে দেখবা যে আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার যে চ্যানেল আছে ওই চ্যানেলের অনেকগুলো ভিডিও, একটা সিরিজই আছে পুরা, যে হচ্ছে আলটিমেটলি কোনটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তার উপর একটা আছে। হ্যাঁ, 7-8টার মতো ভিডিও আছে, রিসোর্স আছে। হ্যাঁ। আরো একটা কোশ্চেন আসছে যে আমাদের বোর্ড রিভিশন ক্লাসে আমরা কি কোনো কনসেপ্ট স্কিপ করছি কিনা? আচ্ছা, বোর্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের যে ধরনের প্রবলেম আজ পর্যন্ত পরীক্ষায় আসছে, আজ পর্যন্ত আসা কোনো কনসেপ্ট আমরা স্কিপ করি না, এবং যেগুলো প্রবাবল এরকম কয়েকটাও আমরা করাই দিছি, যেন তোমাদের আসলে দেখবে যে কয়েক ক্ষেত্রে বোর্ড লেখা আছে, কয়েকটার ক্ষেত্রে বোর্ড লেখা নাই। তার মানে কি, যেটা বোর্ড লেখা নেই এটা আমার কাছে মনে হচ্ছে যেটা প্রবাবল এটা আসতে পারে, সেরকম প্রবলেমও আমরা অনেক ক্ষেত্রে করাই দিছি। আরেকটা ক্ষেত্রে অনেকে বলতেছে ভাই স্ট্যাটিক্স পাই না, এটা একটা জাতীয় সমস্যা। ঠিক আছে, স্ট্যাটিক্স পাই না, কারণ কি ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্যাটিক্স টাইপের কোনো প্রবলেম থাকলে অনেক নাম্বার বা ডেটা দেওয়া থাকে, তখন দেখা যাচ্ছে আমরা ডেটা দিয়ে সলভ করে ফেলতেছি। হ্যাঁ, করে ফেলতে পারি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রমাণ করতে বলে। তো প্রমাণ করতে বলে বলতে তোমার হচ্ছে দেখা গেল বললো যে তিনটা জিনিস সাম্যাবস্থায় আছে, তাহলে পি কিউ আর এর অনুপাত টাইপের কিছু অঙ্ক আমাদের আছে, এই ধরনের কিছু কমন অঙ্ক দেখবা বারবার আসে। এবং তোমরা দেখবা যে হচ্ছে স্ট্যাটিক্সের ক্ষেত্রে আমি সবসময় বলি কি যে খুব বেশি প্রমাণ করার দরকার নেই, যেগুলো আসলে বোর্ড পরীক্ষায় বারবার আসে এরকম প্রমাণগুলো খুব ভালোভাবে দেখে যেতে দেখো। বিশ্বাস করো, প্রমাণ আসলে অ্যাডমিশন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় সব জায়গায় একই টাইপের প্রমাণ আসে, প্রমাণে বেশি প্যাঁচায় না। সো আমরা দেখবো আমাদের যে রিভিশন ক্লাসগুলো হয়েছে এইখানে তোমাদের স্ট্যাটিক্সের ক্লাসে যে কিছু অঙ্ক করাই দিছি, আমার কাছে মনে হয় আমি যে অঙ্কগুলো করাইছি এটা করলে তোমার বোর্ড এবং অ্যাডমিশনে অনেক দূর তুমি আগা যাবে আর কি। হ্যাঁ, সো তোমার টেনশনের কোনো কারণ নেই, আমরা কোনো কিছু স্কিপ করি নাই, বরং তোমাকে হচ্ছে আমরা আরও বেশি প্রোভাইড করার চেষ্টা করছি, যেগুলো প্রবাবল, যেগুলো আসতে পারে সেগুলো তোমাকে আমরা ক্লাসে করাইছি। এবং স্ট্যাটিক্স ক্লাস আমার কাছে মনে হয় স্ট্যাটিক্সে যদি তোমার টেনশন থাকে, আমরা যে 3টা ক্লাস নিছি, উজ্জ্বল ভাই একটা নিছেন, আবার হচ্ছে আমি কয়েকটা নিছি, এই সব ক্লাসগুলো তুমি একটু দেখে ফেলো। আমার কাছে মনে হয় না তোমার স্ট্যাটিক্সের ওই ক্লাসের যেগুলো আছে একটু ভালো করে একটু নোট ডাউন করে ফেলো এবং প্র্যাকটিস করো, আমার কাছে মনে হয় আর কিছু লাগবে না স্ট্যাটিক্সে। আর আরেকটা কথাই যে আবারও যে আসতেছে কিছু চ্যাপ্টার ধরে ধরে বলতেছে যে স্কিপ করা যাবে নাকি বা সামথিং, এটার ব্যাপারে একটু বলি। হ্যাঁ, যে স্কিপ করার যে সিচুয়েশনটা এটা কিন্তু একটু অ্যানালাইসিস করলে বোঝা যায়। যেমন যে ভাবতেছো হচ্ছে ভাই অর্গানিকটা স্কিপ করি, এটা তুমি দেখো, তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, যে কোনো একটা ধরো ঢাকা বোর্ড 2023 নিলা, বা তুমি যে বোর্ডের সেই বোর্ডের 23 সালের কোয়েশ্চেন নিলা, দেখবা যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 25টা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম 7-8টা অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। এখন তুমি কি সেটা এফোর্ড করতে পারবা? 25টার মধ্যে 7-8টা তুমি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে গেলা, আনসারই করতে পারলা না, দেন হচ্ছে তোমার মানে নাম্বার তো অলরেডি 7-8 নাই। আর সিকিউ যেখানে আনসার করবে, সিকিউ যে সব ফুল মার্কস আসবে এরকম না। ধরলাম ওই যে সিকিউ তো আবার 8টার মধ্যে 3টা সচরাচর আসে অর্গানিক থেকে, সো তুমি খুব কনফিডেন্ট যে না ওই অর্গানিক বাদে বাকি 5টার তুমি সিকিউ আনসার করবা, ওই চ্যাপ্টারগুলো পরিমাণগত, তড়িৎ রসায়ন সব খুব ভালো মতো পারো। কিন্তু যেটা বললাম যে পারা চ্যাপ্টার থেকে তো না পারা কোয়েশ্চেন চলে আসতে পারে। সো আবারও বলতেছি এখনও সময় আছে যে ওই চিন্তাটা মাথায় না আনা যে কোনো চ্যাপ্টার বা কোনো টপিক হচ্ছে আমি স্কিপ করবো। হ্যাঁ, টপিকের ক্ষেত্রেই তো যেটা বললাম অ্যানালাইসিস ভিত্তিক, দেখলা যে এই টপিক হচ্ছে 1 স্টার ইম্পর্টেন্ট টপিক, বা হচ্ছে যে হয়তো বোর্ড কোয়েশ্চেন 2-1বারই আসছে, হয়তো সেটা স্কিপ করার মতো হইতেও পারে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রির মতো এমন একটা জিনিস যেখানে বোর্ডে 3টা সিকিউ আসে, এমসিকিউ আসে 25টার মধ্যে 7-8টা, এটা স্কিপ করার মতো জিনিস না। ওইটাই বললাম আর কি আমি, যে হচ্ছে যে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, একটু অ্যানালাইসিস দেখো বোর্ড কোয়েশ্চেন কেমন আসছে, এবং অনেক ঘাটাঘাটি করতে হয় যে, কিন্তু এরকম না। আমি স্পেশালি আমার সাবজেক্টেরটা বলতেছি, কেমিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি যে কোনো এক বছরের কয়েকটা বোর্ড বা যে কোনো এক বোর্ডের কয়েকটা সাল, যেভাবে বলি না কেন, দেখলেই হয় কিন্তু। আচ্ছা ভাইয়া, আমাদের সাথে কিন্তু উজ্জ্বল ভাইয়া জয়েন করে ফেলছেন, আমরা মনে হচ্ছে এখন একটু ভাইয়াকে ডেকে নিতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া আনমিউট করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম, কেমন আছো তোমরা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আসির মানে স্টার অফ দা স্টার, অর্ঘ তো আমার কি বলবো, আমার মানে সহযোগী আর কি। আর দীপ্রত আমাদের মোটামুটি কি বলবো, আমাদের সুপার স্টার মানে কি একজন মানে সুপার মেন্টর আর কি, মানে মেন্টরস অফ দ্য মেন্টর। হ্যাঁ, তো কি অবস্থা বলো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাইয়া ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে ওদেরকে সময় দিচ্ছেন। তো আমরা আর কি ভাই ওদের সাথে এই যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন নিয়ে কথা বলতেছিলাম। অর্ঘ ভাই অলরেডি ম্যাথ নিয়ে কিছু বলছেন। তো ভাই ওদের তো হচ্ছে যে 30 জুন থেকে বোর্ড পরীক্ষা শুরু, রুটিনও দিয়ে দিছে। তো এই মুহূর্তে আসলে ভাই আপনার দিক থেকে যদি কিছু অ্যাডভাইস দিতেন ওদেরকে যে হায়ার ম্যাথ নিয়ে।
আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা লাইভে আছো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো 30 জুন থেকে যদি পরীক্ষা শুরু হয়, আমাদের ম্যাথ পরীক্ষা সম্ভবত 5 তারিখ আছে আর 7 তারিখ আছে আগস্টের, 5 আর 7, তাই না অর্ঘ? মোস্ট ভাই প্রবলি। আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নাই, বাট হোপফুলি ভাই এরকম আশেপাশেই আছে ভাই। হ্যাঁ, তো যদি 5 তারিখে ফার্স্ট পেপার হয়, 7 তারিখে মানে সেকেন্ড পেপার, এরকম হতে পারে আর কি রুটিনটা, অথবা 4 বা 6, মানে সেকেন্ড পেপারের একদিন আগে ছুটি আছে কিনা, সেকেন্ড পেপারের আগে একদিন ছুটি। মোস্ট প্রবলি 31শে জুলাই যে বিজ্ঞান সেকেন্ড পেপার পরীক্ষা হবে, তারপরে 4 দিন ছুটি, তারপরে মানে ম্যাথ ফার্স্ট পেপার। তো আমি যেটা বলবো, আমাদের তো শর্ট সিলেবাসের ম্যাথের 6টা অধ্যায় আছে, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 9 আর 10। এই 6টা চ্যাপ্টারের যে প্রশ্নের প্যাটার্নটা গত বছরগুলোতে হয়েছে, আমি যেটা দেখছি যে 8 সেট প্রশ্ন হয় টোটাল, ক বিভাগে 4 সেট, খ বিভাগে 4 সেট, মানে 4টা প্রশ্ন, সেট না 4টা করে প্রশ্ন। তো ক বিভাগে দেখা গেছে ম্যাক্সিমাম বোর্ডে, মানে গত বছর 23 সালে 9টা শিক্ষা বোর্ডে আমি দেখলাম প্রশ্ন অ্যানালাইসিস করে, ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে এসেছে 2 সেট প্রশ্ন, মানে 2টা প্রশ্ন। সরল লেখা থেকে 1 সেট আর বৃত্ত থেকে 1টা। তার মানে কি ক বিভাগে প্রশ্নটা হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি থেকে, আর খ বিভাগে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে। তো ছেলেমেয়েরা যদি মনে করে যে আমি 3টা প্রশ্ন ক বিভাগ থেকে অ্যান্সার করব, খ বিভাগ থেকে 2টা, কারণ প্রশ্নে বলে দেওয়া থাকে কমপক্ষে প্রতিটি বিভাগ থেকে 2টি করে প্রশ্ন করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। সুতরাং কেউ যদি চিন্তা করে যে ক বিভাগ থেকে আমি 3টা অ্যান্সার করব, খ বিভাগ থেকে 2টা, অথবা ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 3টা অ্যান্সার করব, তো আমার মতে এই যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের কোনো অধ্যায় স্কিপ করার সুযোগ না নেওয়া শিক্ষার্থীদের প্রতি। কারণ আমরা যদি মনে করি যে আমি সিকিউ অ্যান্সার করেই ফাইনালে ভালো রেজাল্ট করব, এমনটা ভাবাটা ঠিক হবে না, কারণ এমসিকিউ আছে 25টা। আমি যদি গত বছরের একটু রেকর্ড বলি, যে ঢাকা বোর্ডে দেখো ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক থেকে 2টা সিকিউ এসছে, সরল লেখা থেকে 1টা সিকিউ, বৃত্ত থেকে 1টা সিকিউ, ত্রিকোণমিতি থেকে এসছে 2টা সিকিউ, আর ডিফারেন্সিয়েশন থেকে 1টা সিকিউ, আর ইন্টিগ্রেশন থেকে 1টা সিকিউ। তার মানে কি ম্যাট্রিক্স থেকে 2টা, যদি ম্যাট্রিক্স নির্ণায়ক যদি কেউ কমপ্লিট করে, সে 2টা এখান থেকে অ্যান্সার করতে পারবে, আর কোনো চ্যাপ্টার না পড়লেও হবে। কিন্তু আমি বলবো যে ছাত্রদেরকে যে তোমরা কোনো চ্যাপ্টার পড়বা না এমনটা না, কারণ ওইদিকে এমসিকিউ আছে। এমসিকিউ দেখো ঢাকা বোর্ডে ম্যাট্রিক্স থেকে এসছে 5টা এমসিকিউ, 23-এর আমি রেকর্ডটা বলতেছি আর কি। 3 নম্বর অধ্যায় অর্থাৎ সরল লেখা থেকে এসছে 5টা, আবার বৃত্ত থেকে এসছে 4টা, ত্রিকোণমিতি থেকে এসছে 3টা, ডিফারেন্সিয়েশন থেকে এসছে 4টা, ইন্টিগ্রেশন থেকে এসছে 4টা এমসিকিউ। তাহলে আমি কোনো অধ্যায় আমি বাদ দিতে পারছি না, তাই কিনা? তাহলে এই মুহূর্তে শিক্ষার্থীরা কি করবে? আমার মতে অধ্যায় ভিত্তিক তারা মানে কি ফর্মুলাগুলো লিখে ফেলুক, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের সংজ্ঞা থেকে শুরু করে যে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করে অঙ্ক করতে গিয়ে, যেটা আমি একটু আগে শুনলাম অর্ঘ বলেছে অবশ্য, যে আমরা যেগুলো এই রিভিশন কোর্স করাইতে গিয়ে যে সূত্রগুলো আমরা বিভিন্ন টাইপ ভিত্তিক টেবিল আকারে দিয়েছি, ওগুলোই মোটামুটি বারবার একটু লিখলেই হবে আমার মতে। সরল লেখার এরকম কি করবে স্টুডেন্টরা, সে সরল লেখার ভিতরে কি আছে, দূরত্ব নির্ণয়। তাহলে একটা স্টুডেন্টের কাজ হবে দূরত্ব নির্ণয় সংক্রান্ত সবগুলো ফর্মুলা এক জায়গায় নিয়ে আসা, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব,
একটা বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, দুটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব, এই যে ডিস্টেন্স ফর্মুলাগুলো এক জায়গায় নিয়ে আসলো যে এগুলো কি করে বের করা যায়। তারপরে সে চিন্তা করবে ঢাল নির্ণয়, অনুপাত নির্ণয়, মোট কথা কি পয়েন্টগুলো সে এক জায়গায় লিখে রাখতে পারে। তো এইভাবে যদি লিখে লিখে সে নোট করে, আমার মনে হয় এগুলো সিকিউ অ্যান্সার ক্ষেত্রেও তার জন্য অনেক উপকারী হবে। আবার এমসিকিউ গুলো তো সব অ্যান্সার করতে পারবে। সব থেকে বড় উপদেশ দিব এই মুহূর্তে, এই 1.5 মাস সময়ে ছেলে মেয়েদেরকে, যে তোমরা আমাদের যে এইচএসসি 2024 সালের জন্য আমরা যে বইটা দিয়েছি, সে এই যে এটা শর্ট সিলেবাসের জন্য যে উচ্চতর গণিত প্রথম পত্র প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকের যে সিকিউ প্রশ্নগুলো এসেছে বিগত বছরে, আমার মনে হয় ম্যাক্সিমাম 1 থেকে শুরু করে 15টা সিকিউ সে ভালো মতো সলভ করবে। পরবর্তী সিকিউগুলো সলভ করতে গিয়ে দেখবে পূর্বের কোনো সিকিউয়ের সাথে মিলে গেছে, সুতরাং ওগুলো সে বাদ দিবে, কারণ এখন সে সময় পাবে না সবগুলো করার জন্য। তো আমার মনে হয় আমাদের এই যে উচ্চতর গণিত প্রথম পত্র প্রশ্ন ব্যাংক, দ্বিতীয় পত্র প্রশ্ন ব্যাংক, এই দুটো প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম 15টা করে সিকিউ সর্বপ্রথম A to Z সে দেখে নেবে, এবং এর ভিতরে যে সূত্রগুলো আছে সেগুলো সে নোট করবে খাতায়, ট্রিকি নোট আর কি। নোট করার পরে সে পরবর্তী সিকিউগুলোতে চলে যাবে। সাপোজ 16 নম্বর সিকিউ গেল, 16 নম্বর সিকিউ দেখলো যে ক নম্বর প্রবলেমটা সে পূর্বে সলভ করে ফেলেছে, ওইটার সলভ করার দরকার নাই। খ নম্বর প্রবলেম আগের কোনো না কোনো প্রবলেমে আছে, সুতরাং সে সেটা স্কিপ করবে। এইভাবে আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টারে 10 থেকে 15টা করে সিকিউ ছেলেমেয়েরা এখন একটু রিভিশন দিক, নতুন করে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। আর চ্যাপ্টার ওয়াইজ যতগুলো ফর্মুলা তারা ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি একাডেমিক থেকে এই রিভিশন কোর্স পর্যন্ত দেখলো, এই জিনিসগুলো সুন্দর করে নোট করবে। এটুকু করলেই মনে হয় যথেষ্ট হয়। কি বলো অর্ঘা তুমি? জি ভাইয়া, আমার মতে তো এটাই মনে হয় ভালো প্রিপারেশন নেওয়ার এখন সময়, কারণ বেশি সময় তো নাই ছেলেমেয়েদের হাতে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভাই মনে হয় যে এই যে ম্যাথের যে ব্যাপারটা আছে না আমাদের, তো ভাই যে লাস্ট কয়েক বছরের প্রশ্ন কথা যে আপনি বললেন না, এটা ভাই একটু স্ট্র্যাটেজিক্যালি সলভ করলেই মোটামুটি হয়ে যায়। আর এমসিকিউ নিয়ে ওরা সব থেকে ভয় পায় ভাই, এমসিকিউ মানে কিন্তু মোটামুটি আমাদের ওই যে জাস্ট যেটা বললা তুমি, যে তারপর সরলরেখা চ্যাপ্টারে কি কি ফর্মুলাগুলো আছে, সবগুলো ফর্মুলার প্রতি তার একটা দখল থাকুক। ঢাল নির্ণয়, কত উপায়ে ঢাল নির্ণয় করা যায়, সে ঢাল নির্ণয়ের জিনিসটা নোট করে ফেলুক, যে ঢাল কত উপায়ে আমি বের করতে পারি। দুটা বিন্দুর ঢাল, সরল রেখার ঢাল, তারপরে দুটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় ফর্মুলা, এই যে ঢাল নির্ণয়ের যে যতগুলো ঘটনা আছে, যে একটা সরল রেখা উভয়কের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে, একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে, এই যে ঢাল নির্ণয়ের একটা জিনিস তারা জিপ করবে, রাইট? জিপ মানে কি, একটা ফোল্ডারের ভিতরে রাখবে, যেন ওই ফোল্ডারে ক্লিক করলে তার মাথার ভিতরে সবকিছু চলে আসে, ঢাল কত উপায় বের করা যায়। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এই টপিক ওয়াইজ সে মানে নোটগুলো ছোট করে যদি স্টুডেন্টরা করে, আমার মনে হয় খুব উপকার হবে। এখন ভাই একজন আমাদের কাছে এরকম প্রশ্ন করছে, ভাই এরকম নোট করতে করতে ভাই নোট অনেক বেশি হয়ে গেছে, এখন কিভাবে রিভিশন দিব? না, নোট বেশি হয়ে গেছে মানে ওরা করেছে কি, ওই প্রবলেমগুলো সলভ করেছে। আসলে এক পেজের কি বেশি হওয়া উচিত সরল লেখার একটা নোট? না ভাইয়া, আমার মনে হয় হওয়া উচিত না। দূরত্ব নির্ণয় মানে যদি ভাই শুধু আমরা ফর্মুলা লিখি আর কি, তাহলে এত বেশি বড় একটা হওয়ার কথা না আর কি। না, ওরা একবার করে রিভিশন দিয়ে ফর্মুলাগুলো লিখে এমসিকিউ এর জন্য, জাস্ট এটুকু ইনাফ হবে এর জন্য। ইন্টিগ্রেশনে কি হবে দেখো, ইন্টিগ্রেশনে আমরা সাধারণত যেগুলো বেসিক ফর্মুলা ছাড়া দ্বিঘাত সমীকরণের 9টা ফর্মুলা আমরা দিয়েছি আমরা আমাদের মানে ক্লাসে, যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে 3টা রুট ছাড়া, রুট সহ 3টা, আবার রুট সহ 3টা উপরে, এই যে 9টা জিনিস এক জায়গায় করো, যে তাহলে দ্বিঘাত ফাংশনের যে কোনো ইন্টিগ্রেশন আসলে তারা ওই 9টা জিনিসের যে কোনো একটা দিয়ে করতে পারবে। ওরা করতেছে কি, ওই টাইপ ওয়াইজ আমাদের মনে করো হচ্ছে বিভিন্ন বইয়ের অঙ্ক করতে গিয়ে
র্যান্ডমলি করতে গিয়ে তারা একটু সমস্যার ভিতরে পড়ছে। আসলে এইভাবে করতে গেলে এখন ওরা সমস্যা করবে অবশ্য। ওরা সব সিরিয়ালি ফর্মুলাগুলো লিখুক, যে আমি একজ্যাক্ট ফর্মুলাগুলো লিখতে পারি কিনা। অনেকে এখনো সেক এক্স এর ইন্টিগ্রেশন করতে পারে না, বা সেক এক্স এর ইন্টিগ্রেশন বলতেই পারছে না। তাহলে এগুলো বারবার লিখে একটু প্র্যাকটিস করুন, আমার মনে হয় তাহলে যথেষ্ট হবে, তাই না? তো ভাই ওরা অনেকে আবার মানে সেকেন্ড পেপারে ভাই অনেকে স্ট্যাটিক্স নিয়ে প্রবলেমে থাকে। তো আমি বললাম যে স্ট্যাটিক্স নিয়ে যেহেতু প্রবলেমে থাকে, জাস্ট ওদের আমাদের বোর্ড ডিভিশনে যে আমাদের ক্লাসগুলো ছিল ওই ক্লাসটা ওই করে ক্লাসে আমরা যে প্রবলেম করাইছি, এই কটা প্রবলেমের ভিতরে কমন আসবে ইনশাআল্লাহ, বলে দাও। জি ভাই এটাই আসলে বললাম, ইনশাআল্লাহ কমন আসবে ইনশাআল্লাহ, যদি কোন খুব বেশি খারাপ প্রশ্ন না হয় আর কি। জি ভাই আশা করা যায় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, you ভাইয়া। আপনি হচ্ছে অনেক ডিটেইলসে ভাইয়া হচ্ছে হ্যাঁ। ইনসাইটগুলো শেয়ার করছে, স্পেশালি চ্যাপ্টার ধরে ধরে। এনজয় করছে ওরা, মানে ভাইয়াকে পেয়ে আসলে বিমোহিত, কমেন্ট বক্সে ওদের উচ্ছ্বাস প্রকাশ করতেছে। হ্যাঁ হ্যাঁ আছে, তুমি যে ভাই তোমার সাথে একটা ছবি তোলা যেখানে অর্ঘ ড্রিম, তুমি জি ভাই আসলে হ্যাঁ ভাই আছে। ডিআরএম ভাই না অবশ্যই, ও এর থেকে সংক্ষিপ্ত করার তার উপায় নাই, ও সংক্ষিপ্ত করবে কি করে? তো তুমি ফিজিক্স সিলেবাসটাকে এমন ভাবে একটু মানে শর্টকাট করে দাও যেন ছেলেমেয়েরা আর ভোগান্তিতে না ভোগে। এই যে ড্রিম DREAM থেকে DRM হয়ে গেল, হ্যাঁ এভাবে তুমি দাও না, ছেলেমেয়েরা উপকৃত হোক গোটা দেশে। তবে আমার মতে সফলতা অর্জনের শর্টকাট কোনো মেথড নাই। জি ভাই আসলে আসলে ভাই জানতে হবে। তুমি যদি এখন অনেকে বলতেছে যে কাউন্ট করতে, অনেকে স্কিপ করতে চাচ্ছে, তো ভাই আমি জাস্ট বলতেছিলাম যে স্কিপ করলে ওই যে আপনি যেটা বললেন ঠিক এই কথাটাই, যে এমসিকিউর ক্ষেত্রে দেখা যাবে ধরা না খাচ্ছে, স্কিপ করা যাবে আর না। পরবর্তীতে অ্যাডমিশনে গিয়েও দেখা যাবে অনেক একটা প্রেশার চলে আসবে, তখন দেখা যাচ্ছে শর্ট সিলেবাসে যদি না করে ভালো করে করে তাহলে ফুল সিলেবাস কিভাবে করবে আর না কি। যেমন দেখো অর্ঘ, এই যে হ্যাঁ। ইন্টিগ্রেশনে ঢাকা বোর্ড 23-এর যে প্রশ্নটা এসেছে 1 নম্বর, আমার মনে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4x স্কয়ার। তো ছেলেটা যখন প্রিপারেশন নেবে, তো এই একটা প্রবলেম করতে গিয়ে এই টাইপের সে 6টা ফর্মুলা একবার লিখে ফেলুক না, যে এই প্রবলেমটা আমার সময় a স্কয়ার প্লাস 4x স্কয়ার না দিয়ে a স্কয়ার মাইনাস 4x স্কয়ার দিতে পারে, 4x স্কয়ার মাইনাস a স্কয়ার দিতে পারে, রুট দিয়ে থাকতে পারে। তাহলে সে এইভাবে প্রিপারেশন নিক। তার মানে কি ক নম্বরের জন্য যদি সে এই 6টাকে এইভাবে চিন্তা করে লিখে ফেলে, তাহলে কিন্তু অন্যান্য সিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার করার দরকার নাই। খ নম্বরে যেমন দেখো আছে ইন্টিগ্রেশন x ইনটু f অফ x dx, যেখানে f অফ x ছিল sin ইনভার্স x। তাহলে সে কি করবে? এখানে একটা ইউভি এর ফর্মুলার অঙ্ক এসেছে, রাইট? ইউভি এর ফর্মুলা বসিয়ে দিবে। হ্যাঁ তাহলে খ নম্বর প্রশ্নটা বেশিরভাগ ইউভি থেকে আসতেছে। তাহলে এই যে x ইনটু sin ইনভার্স x, এই প্রবলেমটা করবে, সাথে সাথে সে প্র্যাকটিস করে নিল x ইনটু cos ইনভার্স x, x ইনটু tan ইনভার্স x, তাই কি না? বা x বাদ দিয়ে শুধু sin ইনভার্স x, শুধু cos ইনভার্স x, শুধু tan ইনভার্স x। তাহলে খ নম্বর প্রশ্ন করতে গিয়ে সে 5-6টা প্রবলেম কিন্তু মাথায় নিতে পারে। যে দেখা গেল ঢাকা বোর্ডে x sin ইনভার্স x এরটা এসছে, তাহলে রাজশাহী বোর্ডে কেন x স্কয়ার tan ইনভার্স x আসবে না? তখন সে দেখবে যে আমি তো ঢাকা বোর্ড সলভ করে আসলাম, তাহলে তো আমি রাজশাহী বোর্ডে প্রশ্ন পাইলাম না, কমন পাইলাম না। বা খুলনা বোর্ডে আমি যশোর বোর্ডে, খুলনা বোর্ড তো নাই, যশোর বোর্ডে আমি কমন পেলাম না। কাহিনীটা এরকম কিনা? জি ভাই তো আমি প্রিপারেশনটা নিতে বলতেছি এইভাবে, যখন সে x sin ইনভার্স x করবে, সে যেন এই x cos ইনভার্স x, x tan ইনভার্স x এটাও প্র্যাকটিস করে নাই, প্র্যাকটিস করে ফেলে আসলে ভাই। তাই কি না? জি ভাই মানে একসাথে ভাই যদি একই টাইপের গুলো একসাথে করে ফেলা যায় তাহলে ভাই আসলে কিছু বাকি থাকে না, প্রিপারেশনটা কিন্তু অনেক সহজ হবে। দেখবা 3 থেকে 4টা সিকিউ সলভ করার পরই যখনই অন্যান্য বোর্ডের সিকিউ গুলো আসবে, তার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে প্রশ্নগুলো। জি ভাই তো এটা অনেক কথা বলে ফেললাম ছেলে মেয়েদের জন্য। না ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি এত কষ্ট করে আসছেন। না কষ্ট কিছু, আমি তো বাসাতে বসে আছি অফিসে আমার রুমে। আচ্ছা 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 ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে একবার আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার ভাইয়া। ইনশাআল্লাহ দেখা হবে ভাই, দোয়া রাখেন। আসসালাম। দোয়া করেন ভাই আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য একটু দোয়া করেন। কেন আমার জন্য দোয়া রেখো। এমনি তো আমার জি বয়স হ্যাঁ, হয়ে গেছে, আমার অবশ্যই। অরিজিনাল বয়স কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ,
প্রায় 42 বছর চলছে এখন আমার বয়স। আমি এতদিন জানতাম আমার বয়স 39, কেবল 40 এখনো হয়নি। ইনশাআল্লাহ। সুতরাং অর্ঘ, তুমি, জি ভাইয়া। অন্তর এবং আরেকজনকে আছে আমাদের জন্য, মাশফিক নাকি নাম? মাশফিক আমাদের ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, মাশফিক। এই তিনজন ইনশাল্লাহ এই যে আগামীতে যে আমাদের প্রোগ্রামগুলো আসতেছে, এই যে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। ভার্সিটি, হ্যাঁ, এই প্রোগ্রামগুলোতে এবছর আমরা 4 জন ম্যাথের বিষয়টা ছেলে মেয়েদের জন্য যেন অনেকটা সহজ হয়, আমরা 6 ঘন্টার জায়গায় যেন 3 ঘন্টায় এই জিনিসগুলোকে গুছিয়ে তাদের কাছে দিতে পারি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কিন্তু মানে বুঝতে হবে আসলে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই। তোমরা 3 জন অবশ্যই রাজশাহীতে আসো, হাঁসের মাংস খাওয়াবো নি এবং বসে প্ল্যান প্রোগ্রাম করবো নি যে এবারে ম্যারাথন ক্লাসটাকে আরো কিভাবে প্রাণবন্ত করে তোলা যায় আর কি। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া অনেকক্ষণ ধরে একটা কোয়েশ্চেন কিন্তু আসতেছে, কমেন্টে দেখছি যে ভাইয়া সব কথা খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে হচ্ছে, একটু বায়োলজিও তো শোনা দরকার। সো আমরা হচ্ছে যে বায়োলজির কথা এখন শুনবো। আমাদের সাথে হচ্ছে ডাক্তার সানি ভাইয়া আছেন, আমি একটু সানি ভাইকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি ভাইয়া, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো উজ্জ্বল ভাইয়ের কথাগুলো শুনছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগছিল আসলে। ভাই এত সিনিয়র এবং এতদিন ধরে দীর্ঘদিন আসলে শিক্ষকতা পেশায় রয়েছেন। ভাইয়া যে কথাগুলো বলছেন আসলে সাবজেক্টিভ কথাগুলোর বাইরের কথাগুলো, এটা কিন্তু বায়োলজির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে স্টুডেন্টদের জেনারেল যে আলোচনাগুলো ভাইয়া করছেন। আচ্ছা, আমাদের কিছু স্টুডেন্ট যে বায়োলজি বিষয়ে জানতে চাচ্ছিল, তো আমি একটু সাবজেক্ট ভিত্তিক এবং পরবর্তী প্রিপারেশন এবং মেইন যে পরীক্ষা, এভাবে একটু ভাগ করে বলি, তাহলে ওদের জন্য সুবিধা হবে। আচ্ছা, শুরুতে সাবজেক্টিভ আলোচনা। এখানে বলবো যে বায়োলজিতে আমাদের দুটো পেপার আছে। তো বোটানি যে অংশটা স্টুডেন্টরা সাধারণত খুব ভয় পায়, এখানে শর্ট সিলেবাসের তো সবগুলো চ্যাপ্টার নাই। তো আমরা এভাবে ভাগ করে ফেলবো যে সিকিউ এর জন্য আমাদের অ্যাপ্রোচ কি হবে আর এমসিকিউ এর জন্য আমাদের অ্যাপ্রোচ কি হবে। আমরা যদি সিকিউ এর কথা বলি, তাহলে বোটানির ক্ষেত্রে স্টুডেন্ট যারা এখন আমাদের সাথে আছে লাইভে, তারা নিশ্চয়ই একটু নোট রাখতে পারো। বোটানির ক্ষেত্রে দেখা যায় যে সিকিউ প্রশ্নগুলো কয়েকটা চ্যাপ্টার থেকে বেশি আসে, আর যেহেতু অপশন আছে তুমি কিছু প্রশ্ন স্কিপ করে যেতে পারবা। তো এজন্য আমার মনে হয় শুরুতে তুমি যে চ্যাপ্টারগুলোর নাম লিখে রাখতে পারো সেটা হচ্ছে সেল, আমাদের কোষ যে অংশটা। কোষ বিভাজন ছোট চ্যাপ্টার, কিন্তু কোষ বিভাজন থেকেও কিন্তু অনেক ভালো প্রশ্ন হয় এটা। আচ্ছা, এরপর হচ্ছে টিস্যু চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট, এবং উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, হ্যাঁ, প্ল্যান্ট ফিজিওলজি, এই চ্যাপ্টার। আমি বলবো যে এই 4টা চ্যাপ্টারকে আগে কভার করবা, কেমন? আচ্ছা, এর সাথে শেষে অণুজীব। তাহলে আমাদের বোটানির এই চ্যাপ্টারগুলো যদি কভার করতে পারো, আমার মনে হয় যে সিকিউ এর সবগুলো প্রশ্ন কিন্তু তুমি উত্তর দিতে পারবা। আচ্ছা, এবার আসি এমসিকিউ এর ক্ষেত্রে কি করব। আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংক, এটা সলভ করাটা আমার কাছে মনে হয় খুবই জরুরি। হ্যাঁ, প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ করবা। আর সেক্ষেত্রে যেটা হয়, অনেক কোশ্চিন কিন্তু রিপিট হয়। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাথ বা ফিজিক্স এর মতো দেখা যায় যে হয়তো ডেটা চেঞ্জ করে দেওয়ার তো কোনো বিষয় নাই। তো এজন্য অনেক প্রশ্নই রিপিট হয়। তুমি যদি সলভ করো, দেখবা যে কাছাকাছি টপিক এবং কাছাকাছি জায়গা থেকে প্রশ্নটা চলে আসে। এটা একটা। আচ্ছা, এখন সিকিউ এবং এমসিকিউ, এটার ক্ষেত্রে তোমরা কি ডিফিকাল্টি ফেস করো? আচ্ছা, সিকিউ এর ক্ষেত্রে বলবো যে এটা জুলজি বোটানি দুটার ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা হচ্ছে যে সিকিউ এর ক্ষেত্রে খাতাটা একটু গোছানো স্যারেরা পছন্দ করে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। বায়োলজিতে তো আসলে ওভাবে ডেরিভেশন লিখতে হয় না বা কোনো কিছু প্রমাণ করতে হয় না, তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা, 1-2 তো অ্যাজ ইউজুয়াল সব সাবজেক্টে একই রকম। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো 3-4 এর ক্ষেত্রে তোমাদের প্রেজেন্টেশন, খাতার প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আর ছবি আঁকা, ছবি আঁকাটা প্র্যাকটিস করবা। এখন আমাদের হাতে যে সময় আছে, এমন তো সবার ছবি হয়তো সুন্দর নাও হইতে পারে। সুন্দর হওয়া জরুরি না, সঠিক হওয়া জরুরি, এই কথাটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমাদের ছবির যেন লেভেলিংটা ঠিক থাকে, এবং যে ছবিটা আঁকছি, হ্যাঁ, আমি মাইটোকন্ড্রিয়া আঁকছি দেখে মনে হচ্ছে প্লাস্টিড, এরকম যেন না হয়, কেমন? মানে স্যার যেন বুঝতে পারে হ্যাঁ না, সে সঠিক এঁকেছে। তাহলে সুন্দর আঁকাটা খুব বেশি কিন্তু জরুরি না। আচ্ছা, তাহলে এটা হলো সিকিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রে ভালো করার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে বইয়ে যত ছবি আছে, গুরুত্বপূর্ণ ছবি, তোমরা ওই যে আমাদের অ্যানালাইসিস দেখবা যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে
ওই লেভেলিং গুলা একটু দেখে রাখবা, কারণ এইখানে কিন্তু স্টুডেন্টরা একটু ডিফিকাল্টি ফেস করছে কয়েক বছর ধরে আমাদের মানে এক্সপিরিয়েন্স যেটা বলে। তাহলে গুরুত্বপূর্ণ ছবি বই থেকে, সেটা হাসান স্যারের বই থেকে, জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই থেকে তুমি কি করবা, লেভেলিং গুলো দেখে নিবা। কারণ কি কয়েকটা লেভেলিং থাকবে না, সেখানে এ বি ক খ এভাবে দিবে, এরপরে প্রশ্নটা হবে। তাহলে তুমি যদি লেভেলিংটা বুঝতে না পারো তখন কিন্তু তুমি ওই 3-4 এর ক্ষেত্রে কিন্তু গিয়ে ডিফিকাল্টি ফেস করবা। তাহলে এটা একটু গুছাই পড়বা, তাহলে আশা করি এমসিকিউ ভালো করতে পারবা। আর বায়োলজির আরেকটা যেটা হয়, কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসে এবং বিশেষ করে বহুপদীগুলো একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। তাহলে আমরা যেটা করতে পারি সহজ অ্যাপ্রোচ, যেহেতু একটু মুখস্থ ইনফো টাইপ প্রশ্ন থাকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম থেকে আমি একদম শেষ পর্যন্ত 25টা এমসিকিউ আমি এই যে সহজগুলো আগে উত্তর করে ফেলবো, যেগুলো বহুপদী না ওগুলো বাদ দিয়ে, যেগুলোতে চিত্র নাই বাদ দিয়ে আমি দ্রুত অ্যান্সার করে ফেলবো। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমি যদি চিত্র পারি চিত্রগুলো করলাম, আর শেষে আমি বহুপতিগুলো দেখবো। আমার মনে হয় এই অ্যাপ্রোচে গেলে তোমাদের জন্য ইজি হবে। আর ওই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বললাম বোটানির জন্য। আচ্ছা এবার আসো হচ্ছে জুলজি। আচ্ছা জুলজির ক্ষেত্রে আমি বলবো যে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন হবে, যেমন রক্ত চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই সিকিউ এর জন্য জেনেটিক্স। জেনেটিক্স আবারও বলছি, জেনেটিক্স থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়, তো জেনেটিক্সটাকে খুব গুরুত্ব দিবা। আর প্রথম দিকের চ্যাপ্টার আমাদের একদম শুরুর দিকে যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর প্রাণী পরিচিতি থেকেও কিন্তু প্রশ্ন চলে আসবে। তাহলে এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। হ্যাঁ সবগুলো চ্যাপ্টারই আমরা পড়বো। আর এক্ষেত্রে ওই যে অনেকের হয়তো এমন এক্সপিরিয়েন্স থাকতে পারে যে আমরা আগে কিছুই পড়ি নাই, এরকম একটা বিষয় বায়োলজি নিয়ে হয়তো এরকম আছে। তো তাদের ক্ষেত্রেও বলবো যে তুমি তাহলে আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলোকে তুমি জোর দাও, শুধু এগুলো তুমি পড়তে পারো। হ্যাঁ কিন্তু রিস্ক থাকবে, যারা একদমই পড়ো নাই, যে অন্য চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে, সেটা একটা রিস্কের জায়গা। তো আমরা অন্য চ্যাপ্টারগুলো পরে দেখবো, কম সময় নিয়ে দেখবো। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিব। আচ্ছা এরপরে আসি হচ্ছে যে আমাদের সামনে যে সময়টা আছে, এই সময়ে প্যানিক হওয়া যাবে না। কেমন, আমাদের যাদের খুব ভালো প্রিপারেশন আছে তাদের জন্য বলবো, ইভেন তোমরা আমাদের যে মাস্টার প্রশ্ন ব্যাংক, যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন উন্মেষের সাথে তুমি যদি যুক্ত হও তাহলে সেটা পেয়ে যাচ্ছ, এবং এটা অলরেডি কিন্তু আমাদের ব্রাঞ্চগুলোতে চলে আসছে। আমি বলবো ওখান থেকে এই যে মেডিকেল ডেন্টালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলোও সলভ করে ফেলো, যাদের প্রিপারেশন ভালো আছে করে ফেলো। কারণ দেখা যায় কি বোর্ডের প্রশ্ন থেকেও মেডিকেলের প্রশ্ন আসে, আবার মেডিকেলের প্রশ্ন বোর্ডে চলে আসে, তাহলে এটা তোমাদের জন্য খুব ভালো হবে। তো আমি বলবো যে এইটা তোমরা কালেক্ট করে নাও তোমাদের ব্রাঞ্চ থেকে, এটা তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা যাদের প্রিপারেশন একটু পেছনের দিকে, হয়তো এখনই শুরু করবা, বায়োলজি আগে তেমন পড়ো নাই, এরকম কিন্তু একটা পোর্শন স্টুডেন্ট থাকে আমরা সবসময় দেখি, তাদের জন্য বলবো তোমাদের জন্য প্রথম দরকার হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। কেমন, যে সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু তোমরা কাভার করতে পারবা, এইটা আগে বিশ্বাস রাখো। এরপরে কি করবা, আমাদের যে প্রশ্ন ব্যাংক এখানে তুমি অ্যানালাইসিস দেখো, তুমি জাস্ট 3 স্টার, আগে 3 স্টার, 3 স্টার টপিকগুলো সিকিউ তুমি সলভ করে ফেলো। এরপরে এমসিকিউ গুলো আমাদের প্রশ্ন ব্যাংক থেকে দেখো। আচ্ছা আর শর্টকাট হবে তোমার জন্য, সেটা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসগুলো। আমি বলবো যে যারা একদমই নতুন তাদের জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাস তুমি যদি করো, আমি মোটামুটি মানে মানে ডেফিনেটলি বলতে পারি যে তোমার মোটামুটি মোর দেন 80% কাভার হয়ে যাবে, সরাসরি হয়তো তুমি কমন পেয়ে যেতে পারো। সুতরাং ওইটা তুমি, হ্যাঁ যে দীপ্র বলছিল যে তুমি 1.5x বা 2x এ দেখতে পারো দ্রুত কাভার করার জন্য, কিন্তু আমার মনে হয় ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো অন্তত তোমরা দেখো, এটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে যাদের প্রিপারেশনটা হয়তো তেমন পর্যায়ে নাই। আচ্ছা এরপরে আসি হচ্ছে মেইন পরীক্ষার সময় আমরা কি করব। আচ্ছা আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে যে 23 তারিখ হচ্ছে আম, জুলাইয়ের 23 তারিখ হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, এরপরে তোমরা একটা গ্যাপ পাচ্ছ 5 দিনের। 5 দিনের পরে 29 তারিখ বোটানি পরীক্ষা আর 31 তারিখ জুলজি পরীক্ষা। এরপরের পরীক্ষাটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ, এই হায়ার ম্যাথ পরীক্ষাটা হচ্ছে 5 এবং 7। তাহলে খেয়াল করে দেখো যে 31 জুলাইয়ের পরে এই যে 5 তারিখ যে হায়ার ম্যাথ, এখানে কিন্তু একটা গ্যাপ আছে। আচ্ছা এজন্য আমার কাছে মনে হয় এই যে 23 তারিখের পরে 24, 25, 26, 27, 28 এই যে 5 দিন, এই 5 দিন আমরা বায়োলজির জন্য ডেডিকেটেডলি রাখতে পারি। ঠিক আছে, এটা নির্ভর করবে প্রিপারেশনের উপরে। তো এক্ষেত্রে বলবো প্রথম 2 দিন মানে 24 এবং 25 তুমি জুলজি পড়বা, 24 এবং 25 তুমি জুলজি পড়বা, আর 26, 27, 28 এই 3 দিন হচ্ছে তুমি বোটানি পড়বা, যেহেতু 29 তারিখে বোটানি পরীক্ষা। আর বোটানি দিয়ে আসার পর 31 তারিখের আগের দিনও কিন্তু তুমি জুলজি পড়তে পারতেছো। তো এভাবে মনে হয় যে মেইন বোর্ড পরীক্ষার আগে তোমার স্ট্র্যাটেজি হলে ভালো হয়। আর অসুবিধা নাই, সব সাবজেক্টের সমান সময় দিতে হবে, বিষয়টা এরকম না। বা আমি বায়োলজির টিচার, এর জন্য বায়োলজি বেশি পড়তে বলবো, একদমই না। তোমরা যাতে ভালো করতে পারো সেটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা, সবাই মিলে একটা টিম। তো আমি বলবো যে তোমরা বেশি জোর দাও অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং
ম্যাথে তো অনেক বেশি সময় দিতে হয়, কারণ ভলিউম অনেক বেশি, সেখানেই সময় দাও। বায়োলজিটা আমি বলবো যে বেশ সহজ, অল্প সময়ে তুমি কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা বায়োলজিতে। এই জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়ে যে সময়টা আছে এটাকে, আর রুটিন করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি এখন থেকে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত একটা রুটিন করো, এবং আমি বলবো যে উইকলি রুটিন করো, মানে এই উইকে এতটুকু, এই উইকে এতটুকু, এভাবে একটা রুটিন করো। এবং তোমার টার্গেট থাকবে যে যেন আমি উইকলি রুটিনটা মানে সর্বোচ্চ ফলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা ভালো করতে পারবা। কিন্তু সেটাই শেষ না, আমি বলবো যে বোর্ড পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট। এবং তোমাদের অ্যাডমিশন টেস্টের জার্নি কিন্তু শুরু হলো বোর্ড পরীক্ষার মাধ্যমে, কারণ বোর্ড পরীক্ষার রেজাল্টের একটা অংশ কিন্তু অ্যাডমিশন টেস্টে যুক্ত হবে, এবং তোমাদের সিলেকশন থেকে শুরু করে এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সরাসরি নাম্বারই যোগ হয়ে যায়। এই জন্য বোর্ড পরীক্ষায় ভালো করা মানে হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করা। তাহলে তোমাদের সামনের দিনের মেইন যে চ্যালেঞ্জ অ্যাডমিশন টেস্ট, সেই জার্নিতে আমাদের সাথেই তোমরা থাকো, এবং তোমাদের সবাইকে শুভকামনা জানাই। আর ভাইয়াদের কথা আরো কিছু সময় ধরে আমরা শুনবো। আর আরেকটা জিনিস একটু দীপ্রকে বলি, ওই যে আইসিটি এবং ইংলিশ সম্পর্কে একটু মনে হয় ওরা জানতে চাচ্ছিল। তো আমার দিক থেকে এতটুকু বলে আমি শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ। ভাইয়া তো এত ডিটেলসে বলে দিচ্ছেন, এখন তো আমাদের হচ্ছে বলার কিছু আপনার তো হয়ে গেছে, হ্যাঁ। উজ্জ্বল ভাই বলে দিছে, এখন হচ্ছে আমাদের একটু দায়িত্ব বেড়ে গেছে। আর হচ্ছে আসির যেহেতু মানে রিসেন্টলি পরীক্ষা দিচ্ছ আইসিটি ইংলিশ নিয়ে, তুমি হয়তো একটু বলতে পারবা, ঠিক আছে। মানে একটু তোমাদের যদি স্পেসিফিক কোয়েশ্চেন থাকে ভাইকে করতে চাও তাহলে সেটা করতে পারো, নাহলে তো মানে বলার মতো তো অনেক কথাই আছে, একটু আমরা স্পেসিফিকলি যদি বললে ভাই ভালো। সংক্ষেপে একটু ওরা আইসিটি ইংলিশ আর হচ্ছে বাংলার কথা বলতেছিল, আমি যদি একটু হালকা ওদেরকে হিন্টস দেই, সেটা হচ্ছে আইসিটির জন্য ওদের যে ফার্স্ট দুইটা চ্যাপ্টার আছে কাইন্ড অফ বর্ণনামূলক কোয়েশ্চেন। তো যদি এরকম হয় যে ওরা প্রোগ্রামিং এর চ্যাপ্টার, ডাটাবেজের চ্যাপ্টারটা ভালো পারে না, বা কারো কারো কাছে ভয় লাগে প্রোগ্রামিং, আসলে এটা অনেক শহরে অনেক স্টুডেন্টের কাছেও লাগে, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আসলে হইতেই পারে কাইন্ড অফ। তো তোমার কাছে যদি প্রোগ্রামিং তোমার কাছে কনভিন্সিং মনে না হয়, ঠিক আছে, এখন এই পয়েন্টে এসে তুমি যদি নতুন করে প্রোগ্রামিং শিখতে না চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু ফার্স্টের 2 অধ্যায়ের উপর ভালো মতো পড়তে হবে, বর্ণনামূলক। তো ফার্স্টের 2 অধ্যায় বর্ণনামূলক পড়তে গেলে মাথায় রাখতে হবে এখানে তুমি সিকিউ যত ভালো আনসার করো কিনা, যতই ভালো আনসার করো 10-এ 8-9 বেশি পাবা না, ম্যাক্সিমাম 8-9 বেশি হয়তো পাবে। থিওরিটিক্যাল প্রশ্ন হ্যাঁ, যেহেতু হ্যাঁ, এগুলা, আর অনেক বেশি করতে হবে, বিপুল সংখ্যক জ্ঞান অনুধাবন করতে হবে। ওকে, কারণ যেহেতু তুমি প্রোগ্রামিং স্কিপ করতেছো, ওকে। আর সংখ্যা পদ্ধতি থেকে 2টা কোয়েশ্চেন থাকেই সিকিউতে। তো সংখ্যা পদ্ধতি আমার মনে হয় ওরা ফিজিক্সেও পড়ে ওই জিনিসগুলা। তো সংখ্যা পদ্ধতির প্রথম যে পার্টটা বাইনারি ডেসিমাল, এগুলো ওরা কম বেশি পারে, খুব ইজি ইজি জিনিস আসে। আর লাস্টের দিকে যে হাফ এডার ফুল এডার আছে, ওগুলা তোমরা যদি একটু হালকা দেখে যাও, আমার মনে হয় আইসিটিতে খুব একটা লজিক গেটগুলো থেকে তো লজিক আসে গেটগুলো question, থেকে হ্যাঁ। কোয়েশ্চেন থাকবেই। তো হালকা দেখে গেলে আমার মনে হয় না খুব বেশি প্যারার কিছু আছে। তো কথা একটাই, তুমি যদি ডেটা বেজের চ্যাপ্টার বা প্রোগ্রামিং এর চ্যাপ্টার যদি তোমার কাছে মনে হয় যে না আমার সমস্যা হচ্ছে, বা ফটোশপের চ্যাপ্টারটা সমস্যা হচ্ছে, তোমাকে কিন্তু ফার্স্টের 2 চ্যাপ্টার পড়তে হবে, একদম সহজ হিসাব। ওকে, এখন আসি ইংলিশের কথা। ইংলিশে তোমাদের কিন্তু সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দুইটাই থাকে ফার্স্ট পেপারে। তো এই ক্ষেত্রে আনসিন প্যাসেজ কিন্তু তোমাদের টাইম লেগে যায় সলভ করতে। তাহলে সিন প্যাসেজের ক্ষেত্রে সিস্টেমটা কি হবে, তোমার বইয়ের যেই প্যাসেজগুলো আছে তোমরা কিন্তু জানো অলরেডি কি কি টাইপের প্যাসেজ হচ্ছে, বারবার রিপিট হয়, একই টাইপের প্যাসেজ পরীক্ষাগুলো আসে। তাহলে ওই প্যাসেজগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, এখানে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে ওগুলো একটু দেখে ফেলো। তোমাদের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়, তো ওইখানে কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিমেই তোমরা আটকাও, বাকি যে কোয়েশ্চেনগুলো হয় উদ্দীপক বা স্টেম পরে আসলে আনসার দেওয়া যায়। ওকে, আর তোমাদের প্যারাগ্রাফ, ডায়ালগ, লেটার এগুলা কিন্তু খুবই রিপিট হয় বছর বছর, ঠিক আছে, 2-3টা দেখা যায়, 2-3টার মধ্যে থেকে একটা চলে আসে। সো আমার মনে হয় একটু বুদ্ধি খাটায় পড়াশোনা করলে এখানে পার পাবা। ইংলিশের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, তোমার হ্যান্ড রাইটিং যত ভালো হবে, প্রেজেন্টেশন যত ভালো হবে, তোমার মার্কটা তত ভালো উঠবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসলে গ্রামার তো আসলে বেসিক কনসেপ্টের কোনো বিকল্প নাই, তবে আরেকটা চোরা বুদ্ধি বা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি জানি না এখন কি হয়, তোমরা যদি বিগত 7 সালের গ্রামার পোর্শন 60 মার্কের যে পোর্শনটা থাকে ঠিক মতো সলভ করে যাও, প্রপার আনসার সহ সলভ করো, অবভিয়াসলি তোমরা রিপিট পাবা, কমন আসলে পাওয়া যায়, তো কারণ সেম টাইপের জিনিসগুলো থাকে। আর গ্রামারে আসলে কম্পোজিশন খুবই কমন জিনিসপাতি আসে, আমাদের সময় মডার্ন সায়েন্স আসছিল যতটুকু মনে পড়ে, তো খুবই কমন জিনিসপাতি। আর যদি বাংলার কথা বলি, বাংলা অনেকে প্যারা খাওয়াচ্ছে সিকিউ কিভাবে শেষ করব, 7টা সিকিউ কিভাবে শেষ করা যায় এটা নিয়ে প্যারা খাও টাইমের মধ্যে। আবার তোমরা হচ্ছে পরিমাণ নিয়ে প্যারা খাও, কোনটা কতটুকু লিখবো। একটা কথা বলি যে আমার যেটা পার্সোনাল পরামর্শ, সেটা হচ্ছে তোমাদের তো হচ্ছে 2.5 ঘন্টা টাইম থাকে 7টা সিকিউ, তো তোমরা
1 ঘন্টা 10 মিনিট হচ্ছে প্রথম 3টা সিকিউতে দিতে পারো, এবং পরবর্তী বাকি যে 4টা সিকিউ আছে সেই 4টা সিকিউ এর জন্য 1 ঘন্টা 20 মিনিট দিতে পারো। তাহলে প্রথম দিকে 3টা সিকিউ তুমি হয়তো একটু বেশি লিখতে পারবা, যেটা হয়তো তোমার প্রতি টিচারের ইমপ্রেশনটাকে একটু বাড়ায় দিবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমরা হচ্ছে শুরুর দিকে অনেকে বড় লিখে ফেলো, তো এটা করা যাবে না, পরিমাণটা ঠিকমতো বজায় রাখতে হবে। তো আমি যদি একটু স্পেসিফিক করে বলি, তোমাদের জ্ঞানমূলক কোয়েশ্চেন তো জ্ঞানমূলক কোয়েশ্চেনই, অনুধাবনে তোমরা হয়তো 2টা পার্ট থাকে, জ্ঞান অনুধাবন, জ্ঞানের অংশে 2-3 লাইন, অনুধাবনের ক্ষেত্রে 5-6 লাইন তোমরা লিখে দিলা। প্রয়োগমূলক কোয়েশ্চেনে জ্ঞানমূলক অংশটা লিখবা, দেন হচ্ছে অনুধাবন যেটা লিখতে হয় অনুধাবনের পোর্শনটা 5-6-7 লাইন 8 লাইন লিখবা, দেন হচ্ছে অনুধাবন আর প্রয়োগমূলকে কিন্তু বইয়ের সাথে তোমার উদ্দীপক কম্পেয়ার করতে হয়, সেখানে 8-9 লাইন লিখলা। তাহলে ওভারঅল প্রয়োগমূলক যে কোয়েশ্চেনটা সেটা তোমার 18 থেকে 19 লাইন হতে পারে। তো উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমাদের যে 4টা পার্ট থাকে, প্রথম 3টা পার্ট 18 থেকে 19 লাইন হবে। উচ্চতর দক্ষতার যে 4র্থ পার্টটা সেটা কিন্তু একটু কমেন্ট করতে হয়, তো সেখানে তোমার 4 থেকে 5 লাইন একটু সুন্দরভাবে গুছিয়ে বলতে হয়, কারণ টিচার ওইটা পড়ে আসলে। তো সেই ক্ষেত্রে তোমার উচ্চতর দক্ষতার কোয়েশ্চেনটা 24 লাইনের মতো হইতে পারে। তো দেখো তোমার কিন্তু খুব বেশি লাইন সিকিউ শেষ করতে লাগতেছে না। 18-19 হচ্ছে প্রয়োগে, 24-25 হচ্ছে উচ্চতর দক্ষতাতে, আর জ্ঞানমূলকে হচ্ছে 8, আর জ্ঞানে হচ্ছে 2। তুমি হিসাব করে দেখো, লাইন টাইম হিসাব করে তুমি কিন্তু খুব সহজেই 21 থেকে 22 মিনিটের মধ্যে ওই সিকিউ সুন্দর মতো গুছায় দিতে পারবো। এই তো ভাই। থ্যাংক ইউ আসির। তাহলে এবার হচ্ছে আমরা একটু কেমিস্ট্রি নিয়ে বলি, যারা জানতে চাচ্ছিলা। তো এখানে ফিজিক্স মিস করছি ভাই, সমস্যা নাই, কেমিস্ট্রি নিয়ে আচ্ছা পরে লাস্টে। ওকে, মানে আসলটাই রয়ে গেছে, হ্যাঁ, বাংলা ইংলিশ এসিরি বলে। ওকে, তো আমাদের হচ্ছে এখানে রুটিন অনুযায়ী যেটা দেখতে পারতেছি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা 21 তারিখ, ফিজিক্স সেকেন্ড পেপার 14 তারিখে হয়ে যাওয়ার পর, কিন্তু আবার সেকেন্ড পেপার হচ্ছে 23 তারিখ। সো বেশ ভালো একটা কিন্তু গ্যাপ আছে। এখন এই ক্ষেত্রে দুইজন দুই রকমের টেকনিক অ্যাপ্লাই করে। অনেকে যেটা করে যে 14 তারিখের পর ওই সেকেন্ড পেপারটা আগে ধরবে আর কি, সেকেন্ড পেপার আগে ধরে হচ্ছে যে শেষ করে রাখবে মোটামুটি। ধরো আমি যদি বলি 14 পর 14 রাতে পড়লো, তারপর হচ্ছে 15, 16, 17, হ্যাঁ 18 পর্যন্ত পড়া যায় মোটামুটি। এরপর হচ্ছে 19-20, কারণ কি ওই সেকেন্ড পেপারে আবার অর্গানিক আছে, তো অর্গানিকের জন্য হয়তো অ্যাটলিস্ট একদিন দেওয়া লাগবে রিভিশন দেওয়ার জন্য। সো ওইভাবে একটু বললাম। আর এরপর সেকেন্ড পেপারের আগে তো সময় পাচ্ছ হাতে একদিন। সো এই জন্য তুমি চেষ্টা করবা যে এই 14 থেকে 21-এর মধ্যে যে বন্ধটা, শুরুর কয়েকদিন সেকেন্ড পেপারটা যতদূর আগে রাখা যায় সেটা, আর ফার্স্ট পেপারটা ওই যে মানে ভালো হয় যে একসাথেই তুমি রিভিশন একসাথেই পড়া সব হয়ে গেলে, মানে 21 তারিখে যেহেতু পরীক্ষা, তুমি হচ্ছে যে 19-20 তো ডেফিনেটলি দিবা, ক্ষেত্র বিশেষে কেউ কেউ 18-19-20ও দিতে পারো, ইটস আপ টু ইউ, তোমার মানে পড়ার অবস্থার উপর। আর যদি টপিকের কথা বলি, দেখলাম যে বলতেছিলা যে চ্যাপ্টার ওয়াইজ টপিকের কথা, এটা হচ্ছে কোনো সাজেশন না, হ্যাঁ একটু ক্লিয়ার করে বলি যে এমন না যে আমি এটা বলছি দেখে বোর্ড পরীক্ষা এরকম আসবে, বোর্ড কোয়েশ্চেন তো আর আমরা করবো না, কিন্তু এতটুকু সাজেস্ট করতে পারি যে এই ধরনের ক্রুশিয়াল টপিকগুলো কোনোভাবেই স্কিপ করে যাওয়া উচিত না, সেটা আমি বলতে পারি। যেমন হচ্ছে যে ধরো গুণগত রসায়ন নিয়ে বলতেছিলাম, কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, এমসিকিউ তো আসেই, হ্যাঁ ওই লাস্ট শেলের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, তারপর নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটা বাস্তব অবাস্তব দেখবে, এগুলো টিপিক্যাল টাইপ। তারপর দ্রাব্যতা হচ্ছে ওই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই টাইপের ম্যাথ আসে। আবার হচ্ছে ওই যে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে দ্রাব্যতা, ইদানিং এই টাইপের প্রবলেমটা একটু বেশি আসতেছে, হ্যাঁ অদক্ষিপ্ত হবে নাকি কেলাসিত হবে নাকি আরও যোগ করতে হবে, এই টাইপের কিছু কোয়েশ্চেন। তারপর হচ্ছে বর্ণালীর ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ম্যাক্স, ল্যামডা মিন, হ্যাঁ টিপিক্যাল বর্ণালীর ম্যাথের পাশাপাশি এগুলো আসে। আর আরেকটা জিনিস কোনোভাবেই স্কিপ করবা না, ওই ইউভি রশ্মির যে ব্যবহার আছে বা আইআর এর যে ব্যবহার আছে, অবশ্যই এগুলো দেখে যাবা, কারণ বর্ণালীর কোয়েশ্চেন গ বা ঘয়ের সাথে এগুলো ট্যাগ করে দেয় কিন্তু, বা দেখা যায় রেজাল্টে এমন একটা আসছে যেটা রেজাল্টে ইউভির রেঞ্জে আসছে, সো দেন ইউভির যে ব্যবহার বা জালটাকে শনাক্তকরণের যে মেকানিজমটা সেটা সেখানে তখন বলা লাগে, ওই যে ফসফরের কথাবার্তা এসব বলা লাগে। সো ডেফিনেটলি এগুলো পড়ে যাবা, মানে এগুলো এমন সব টপিক বলতেছি যেগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আসি আমাদের এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এটা মনে করো একটা সিকিউ দেখা যায় যে ডি ব্লক থেকে ওই যে অবস্থান্তর ধাতু, জটিল ধাতু, এই জটিল যৌগ, রঙিন যৌগ, ওগুলো নিয়ে আসে। সো জটিল যৌগের হাইব্রিডাইজেশন অনেকগুলো যে দেখা লাগে এরকম না কিন্তু, এই টেট্রামিন, কপার সালফেট, তারপর ধরো যেগুলো sp3d2 আনসার হয় বা d2sp3 আনসার হয়, মোস্টলি এগুলোই কিন্তু আসে, ঠিক আছে। বা dsp2 একটা দেখে গেলে, sp3 একটা দেখে গেলে, প্রত্যেকটার অ্যাটলিস্ট একটা করে এক্সাম্পল বইতে তুমি পাবাই, সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। ম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিক হয় নাকি ডায়াম্যাগনেটিক হয়, সেগুলো দেখে যাওয়া কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা বললাম যে ডি ব্লকের পোর্শনটা সেটা। আর হচ্ছে দেখবা যে কিছু কোয়েশ্চেন টিপিক্যাল আসে যে ওই কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় বা হয় না, ওই সিলিকন টেট্রাক্লোরাইড বা আর হচ্ছে তোমার এদিকে কার্বন টেট্রাক্লোরাইড, এটা তো অনেকবার বোর্ড পরীক্ষা আসা কোয়েশ্চেন। সো এইটাই বলতেছি, নিজের
চোখ নাক কান যদি একটু খোলা রাখো, মানে একটু যদি অবজার্ভ করার ট্রাই করো, বোর্ড কোয়েশ্চেন যদি একটু অ্যানালাইসিস করো, দেখবে কিছু প্যাটার্ন তুমি খুঁজে পাবা। হ্যাঁ, বললাম তো যে এই জিনিসটা হুবহু তোমার সিকিউ এতদিন ধরে আসতেছে, সাপোজ এই যে আর্দ্র বিশ্লেষণের, এটা এই বছর নাও আসতে পারে বা কোনো না কোনো বোর্ডে আসলো, কিন্তু এটা দিয়ে যদি তোমার এমসিকিউতে কাজে লেগে যায় এমন হতে পারে, বা পরে অ্যাডমিশনে কাজে লেগে যেতে পারে। মানে এগুলো হচ্ছে হট টপিক। ওই অক্সাইডগুলো দেখে যাবা, হ্যাঁ, বিভিন্ন অক্সাইডের যে ধর্ম, অম্লধর্মী ক্ষারধর্মী, অম্লত্ব ক্ষারকত্ব, এটা তো খুবই সেরা একটা টপিক। মানে গত বছর হচ্ছে যে ঢাকা বোর্ডে বেশ ভালো একটা কোয়েশ্চেন এখান থেকে আসছে, ওই এসএনও2 স্ট্যানাস অক্সাইডের তোমার হচ্ছে যে জানতে চাচ্ছিল স্ট্যানিক অক্সাইডের ওই অম্লত্ব না ক্ষারকত্ব, এরকম কিছু একটা জানতে চাইছে এই টাইপের। সো অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড যেগুলো উভধর্মী, তাদেরটা স্পেশালি জেনে যাবা। হাইব্রিডেশন থেকে তো ওই যে একদিকে তোমার জটিল যোগের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, আবার আরেকদিকে হচ্ছে নর্মাল যেই হাইব্রিডেশন, ধরো মিথেন বলো, অ্যামোনিয়া বলো, পানি বলো, PCl5 বলো, সালফার হেক্সাফ্লোরাইড বলো, এইসব। অ্যান্ড সেখানে কিন্তু ওই যে VSEPR থিওরি, যেটা ভেসপার থিওরি তোমরা বলো, ওইটার সাথে লিঙ্ক করে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে, যে বন্ধন কোণ বড় হবে নাকি ছোট হবে, ইলেকট্রন থাকলে কি হবে, ইলেকট্রন না থাকলে কি হবে, এই টাইপের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে পাশাপাশি তোমার হাইড্রোজেন বন্ধন, এটা থেকে দেখা যায় ইদানিং অন্তঃআণবিক আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো খুবই আসে। সো সেই ক্ষেত্রে দেখা যায় কি ওই যে তোমার কোনটার গলনাঙ্ক স্থূনাঙ্ক বেশি হবে, তারপর হাইড্রোজেন সালফাইড কেন হচ্ছে যে তোমার মানে গ্যাসীয় কিন্তু পানি হচ্ছে তরল, বরফ কেন পানিতে ভাসে, তারপর ডিএনএতে যে হাইড্রোজেন বন্ধন থাকে, এই যে হাইড্রোজেন বন্ধন রিলেটেড এক্সপ্লেনেশনের যে কোয়েশ্চেনগুলো সেগুলা। তারপর যদি আসি আমাদের এখানে হচ্ছে যে এখান থেকে এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস হয়েছে পোলারিটি, পোলারায়ন, এগুলো আবার তোমার এমসিকিউতেও লাগে, আবার দেখা যায় যে ওই যে সিকিউতে স্পেশালি দেখবা, মানে বললাম তো টিপিক্যাল কিছু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, প্রচুর সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদেরকে গলনাঙ্কের ক্রম অনুসারে সাজাও, দ্রাব্যতার ক্রম অনুসারে সাজাও। আনসার কিন্তু করতে হবে তোমার ফাজানের নীতি দিয়ে। ওকে, চ্যাপ্টার 4 যদি চলে আসি, গ্রিন কেমিস্ট্রি অনেকে স্কিপ করি, বাট দেখে যাও, এমন হইতেই পারে যে তোমার পরিচিত চ্যাপ্টারের কোয়েশ্চেন পারতেছো না, তখন এটা থেকে আনসার করা লাগতে পারে। অ্যাটমিক ইকোনমির যে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে গেলে ভালো, সচরাচর হচ্ছে যে এটা থেকে কোয়েশ্চেন এখন পর্যন্ত খুব সুন্দর 1-2 বার আসছে, বা হয়তো আরও বেশি আসছে, ধরে নিলাম সর্বোচ্চ 5 বারও যদি ধরে নিই, রেগুলার আসছে এরকম না, কিন্তু তোমাদের বেলায় কোনো না কোনো বোর্ডে চলে আসলো। সো সেই ক্ষেত্রে অ্যাটমিক ইকোনমি বললাম তো যে কেপিকেসি যেমন প্রত্যেক বছরই আসে, এটা হয়তো ওরকম আসে না, বাট তোমার বোর্ডে চলে আসলে মানে আনসার করা কিন্তু উচিত। খুবই সহজ ম্যাথ, কিন্তু কনসেপ্টটা জানা থাকলেই হয়। এটা কেপিকেসির ম্যাথ দেখবা, কেপিকেসির একক কেমনে বের করে, বা কেপি আর কেসি সম্পর্ক, আর এর মান নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, আর এর মান কখন 0.0821 বসাবা, আর কখন হচ্ছে 8.31 বসাবা, একক কী হবে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সো বিয়োজন মাত্রা, এই যে আলফা আর এক্স, এগুলোর মধ্যে যাতে কনফিউশন না হয়, এগুলো হচ্ছে বই থেকে প্র্যাকটিস করা, আমাদের রিভিশন ক্লাসগুলো দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি পিএইচ এর ক্ষেত্রে আসি, পিএইচ ওই যে নর্মাল যেগুলো দেওয়া থাকে পিএইচ বা পিএইচ বের করা, ওগুলো সহজ, আমার মনে হয় ম্যাক্সিমাম পারবো এগুলো। ওই মিশ্রণের পিএইচ বের করতে যে সমস্যা হয়, স্পেশালি যখন একটা স্ট্রং অ্যাসিড আর একটা স্ট্রং বেস দেওয়া থাকে। এবং আরেকটা ব্যাপার কি, এটা এমন একটা কোয়েশ্চেন যেটা ফার্স্ট পেপারও আসে, সেকেন্ড পেপারও আসে। ফার্স্ট পেপারে আসে তোমার এই যে 4th চ্যাপ্টারের পার্ট হিসেবে, আর সেকেন্ড পেপারে আসে ওই পরিমাণগত রসায়নের টাইট্রেশনের প্রবলেম হিসেবে। একই জিনিস কিন্তু, যে একটা স্ট্রং অ্যাসিড সাপোজ HCl আছে, আর একটা স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই মিশ্রণের পিএইচ কত হবে, বা 2-3টা অ্যাসিড ক্ষার একসাথে দিয়ে দিতে পারে, ওই মিশ্রণের পিএইচ কত হবে। আর হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, আর যে ইকুয়েশনটা ডেফিনেটলি ভালোভাবে দেখে নিবা। সো মোটামুটি ফার্স্ট পেপার তো গেল। আর কর্মমুখী রসায়নের ভিনেগার তো ডেফিনেটলি দেখার মতো জিনিস, যে ভিনেগার বানায় যেই 3টা বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, ওই যে এনজাইমগুলো দেখে নেওয়া, ডায়াস্টেজ, ম্যালটেজ, এগুলো দেখে নেওয়া, জাইমেজ, এনজাইমগুলোর নাম দেখে নেওয়া। আর পাশাপাশি হচ্ছে ভিনেগারের যে গুরুত্বটা খাদ্য সংরক্ষণে, এখন এগুলো লিখলে একটু কম নাম্বার পাওয়া যায় ডেফিনেটলি, ওই যে আইসিটির একটা চ্যাপ্টারের কথা আসির বলতেছিল, ওইটার মতোই একটু কম নাম্বার পাওয়া যায়, বাট ডেফিনেটলি এগুলো তোমার মানে দেখা উচিত, স্কিপ করা উচিত না, মানে সেফ কোয়েশ্চেন হিসেবে থাকলো। একটা ম্যাথ না পারলে এটা দিয়ে হয়তো তুমি অ্যাটলিস্ট 10-9 পাইতে পারতা, ম্যাথ দেখা গেল ভুল হইলে পুরো 4-4 আউট হয়ে গেল এরকম। আচ্ছা, এবার যদি আসি সেকেন্ড পেপারের অন্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে, ধরো পরিবেশ রসায়নের কথা যদি বলি, PV = NRT বলো, এটা যেমন একটা হট টপিক। আমি একটু পেয়ার কথা বলে দিই, যে কোনটা আনসার করতে গেলে কোনটা স্কিপ করা যাবে না। অ্যামাগা বক্রের সাথে গ্যাসের গতিতত্ত্বের কোয়েশ্চেন আসি, সাধারণত এই দুইটা পেয়ার করে দেয়। তারপর ডাল্টনের আংশিক চাপের সাথে গ্রাহামের ব্যাপন সূত্র, এই দুইটা পেয়ার আপ করে দেয়, জোড়া, ওই যে গ ঘ জোড়া যেগুলো করে দেয় ওগুলো বলতেছি। তারপর এদিকে হচ্ছে তোমার PV = NRT, এটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের সাথে এরকম আসতেই পারে। হ্যাঁ, পানির বিশুদ্ধতার যে মানদণ্ড আছে না, এগুলো হচ্ছে যে এমসিকিউর জন্য দেখে যাবা। সিকিউতে ম্যাথ এখনো আসে নাই, কিন্তু ওই যে বললাম না, আনকনভেনশনাল কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিল এবার হচ্ছে যে পানির বিশুদ্ধতার থেকে বিওডি বা ডিওর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো ডেফিনেটলি হচ্ছে এগুলো দেখে যাওয়ার মতো। আর গ্রাফগুলো একটু প্র্যাকটিস করে যাবা, কখন হচ্ছে সরলরেখা হয়, কখন হচ্ছে সমান্তরাল হয়, বা কখন হচ্ছে তোমার ওই যে হাইপারবোলা হয়। সো এই জিনিসগুলো একটু দেখে যাবো। আমরা ক্লাসে হচ্ছে যথেষ্ট সময় নিয়ে করাইছি, হোপফুলি কাজে দিবে। মানে এখানে তো সূত্র RMS বেগের সূত্র দেখে যাবা, E = 3/2 NRT। পরিবেশ রসায়নরা একদিক থেকে কমফোর্টেবল হচ্ছে সূত্র জানলেই হয়,
আর একক কোনটা বসাতে হবে আর এর একক কোনটা বসাতে হবে ওইটা জানলেই হয়। এদিক থেকে পরিবেশ রসায়ন থেকে আনসার করাটা কমফোর্টেবল বা সেফার অপশন। আর জারণ বিজারণের কথা যদি বলি এখানে পরিমাণগত রসায়নে মৌলের সূত্র আমরা সবাই জানি, ওই টাইট্রেশনের যে গ্রাফটা আছে না, এটা যদি তুমি পারলে খুবই ভালো। আমরা রিভিশন ক্লাসে অনেক ডিটেলসে পড়াইছিলাম, এটা পারলে এটা থেকে কোয়েশ্চেন আনসার করা সহজ। পাশাপাশি এখানে ওই যে অ্যাসিড ক্ষারের যেই টাইট্রেশন ওই টাইপের প্রবলেমগুলো চলে আসে, যেটা আবার ফার্স্ট পেপারে আসে। জারণ বিজারণ সমতা তো মাস্ট পারাই লাগবে, সমতা আর হচ্ছে জারণ বিজারণ থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো এই যে তোমরা রিলেট করতে পারবা। একটা লোহার টুকরাকে সালফ্রিক অ্যাসিডের মধ্যে দেওয়া হয়েছে, দেন হচ্ছে ওই দ্রবণকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করা হয়েছে। লোহার টুকরার বিশুদ্ধতা নির্ণয় করো, ভেজালের পরিমাণ নির্ণয় করো, শতকরা পরিমাণ নির্ণয় করো। সো এটা একটু কমন একটা টাইপ কিন্তু, বা আয়োডোমিতি বলো আইডিমিতি বলো, এটা একটা কমন টাইপ। সো চেষ্টা করবো হচ্ছে এগুলা দেখে যাওয়ার। হ্যাঁ, আর যদি বলি হচ্ছে এখানে তড়িৎ রসায়নের কথা, ওই একদিকে হয় ফ্যারাডের সূত্র থেকে আসে, ইদানিং যে টাইপটা অনেক আসে ফ্যারাডের সূত্রের জাস্ট ভর নির্ণয় করতে না দিয়ে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা জানতে চায়। আগে একটা ছিল তড়িৎ বিশ্লেষণের পর কিছু একটা হয়েছে নতুন ঘনমাত্রা কত এরকম। আর নার্সের সমীকরণ থেকে ওই যে স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না, তারপর হচ্ছে যে পাত্রে রাখা যাবে নাকি যাবে না, ওই বিজারণ বিভব মনে রাখা লাগবে না, কিন্তু এই যে ছন্দ দিয়ে বলো বা যেমনিই বলো ধাতুর যে সক্রিয়তা সিরিজ ওইটা খুব ভালো মতো মনে রাখা লাগবে। আর অর্গানিকের ক্ষেত্রে কি বলবো, মানে এটা তো ধরো আমি জাস্ট সিকিউর জন্যই বলি, এমসিকিউ আসলে বলে শেষ করা যাবে না, এখানে পুরাটাই পড়তে হবে। শর্ট সিলেবাসে যা আছে স্কিপ করার কোনো অপশন নাই। বাট ডেফিনেটলি হচ্ছে যে তুমি যদি চাও যে না অ্যাটলিস্ট একটা সিকিউ হইলে আনসার করতে চাও, সমানতা থেকে সাধারণত একটা সিকিউ আসে। বেনজিনের যেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে, অর্থপ্যারা নির্দেশক, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি আসে। আর আরেকটা ক্যাটাগরি ওই যে অ্যালকিনের ওজনীকরণ করার পরে সেটার সাথে লিঙ্ক করে দেওয়া হয় সমানুতা, বা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ করলে যেহেতু অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, ওই অ্যালডিহাইড কিটোনের সাথে লিঙ্ক করে দেয় টলেন বিকারক বা হচ্ছে ফেলিং দ্রবণ বা হচ্ছে যে অ্যালডল, ক্যানিজারো, হ্যালোফর্ম, হ্যাঁ এগুলো রিলেট করে দেয়। সো এই তো অর্গানিক বললাম, তো অর্গানিক আসলে এই কয়েক কথা দিয়ে সম্ভব না, আরও অনেক ভাস্ট জিনিস। বাট অর্গানিক হচ্ছে যে স্কিপ না করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি ভালো একটা নাম্বার পাইতে চাও। সো আসির কিছু কি আর বাদ আছে? কিছু মনে বাদ নেই? হ্যাঁ অর্গানিকে হ্যাঁ না সব মিলে কেমিস্ট্রিতে আর কিছু বাদ আছে? পরিমাণগত তড়িৎ রসায়ন বলছি, হ্যাঁ বলে ফেলছি। তাহলে হচ্ছে এবার তুমি শুরু করো, ফিজিক্সের কথা একটু বলো। আসলে ফিজিক্সের সাজেশন দেওয়াটা একই সাথে সোজা একই সাথে অনেক কঠিন। তো কেন কঠিন সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো যে আমাদের ম্যাথ, কেমিস্ট্রি, দেখো আমি কিন্তু একটু আগে বাংলা, ইংলিশ, আইসিটিরও সাজেশন দিয়ে ফেলছি। আমাকে বললে আমি ম্যাথ আর কেমিস্ট্রিরও সাজেশন দিতে পারবো, দরকার হলে তোমার এসএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা, সমাজ, এগুলোরও সাজেশন দিতে পারবো। কিন্তু ইন্টারে ফিজিক্সের সাজেশন দেওয়াটা আমার জন্য কষ্টকর, কারণ এইটা আসলে হয় কি আমাদের যে গতানুগতিক সিস্টেম বা টাইপ ওয়াইজ কমন ফালানো, ওই ব্যাপারটা না ফিজিক্সের ক্ষেত্রে হয় না। এখন যেটা হয় না ওইটা আমি কেমনে জোর করে হওয়াবো, এটা হচ্ছে একটা কথা। একজন বলছে ভাইয়া ভাষণ দেন না, সংক্ষেপেই বলতেছি তোমাদের তমাল ভাইয়ের মতো। তো এখন ব্যাপারটা অনেকটা এইরকম যে এইটা হচ্ছে কেন কঠিন আসলে সাজেশন দেওয়া সেটা বললাম। আর সহজ একটা সাজেশন দিই, আমাদের যে ওয়ান শট সিকে এমসিকিউ ক্লাসগুলো আছে ফিজিক্সে, দেখবা সবগুলো চ্যাপ্টারে মোটামুটি দেওয়া আছে, 2-3টা চ্যাপ্টার বাদে। তো তোমার কাজ কি হবে, ইউটিউবে সার্চ দিবা ওয়ান শট উদ্ভাস, এরপরে ফিজিক্স সার্চ দিলে তোমার চলে আসবে ওয়ান শট এমসিকিউ এবং সিকিউ ক্লাস। তোমার যদি করার টাইম না থাকে কোনো সমস্যা নাই, কমেন্টের লিঙ্কে দেখবা পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা ওপেন করবা, ওপেন করার পর কোয়েশ্চেনগুলো দেখবা, তাহলে তুমি নিজে থেকে আইডিয়া পাবা কী টাইপের চ্যাপ্টার থেকে কী টাইপের জ্ঞানমূলক কোয়েশ্চেন আসে, কী টাইপের অনুধাবন আসে, কী টাইপের প্রয়োগমূলক কোয়েশ্চেন আসে, কী টাইপের উচ্চতর দক্ষতার প্রবলেম আসে, এবং এমসিকিউ কী টাইপের হয়। ওকে, কারণ ফিজিক্সের দুনিয়াটা এতটাই ভাস্ট, আর তোমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা অনেক ভাস্ট। সো একটা ভাস্ট জিনিস থেকে আমি আসলে সংক্ষেপে কিভাবে তোমাদেরকে বলতে পারি সেটা আসলে আমার সামর্থ্যের বাইরে। ওকে, তো চ্যাপ্টার আসলে স্কিপ না করাটাই বেটার আমার কাছে মনে হয়। ফিজিক্স তোমরা জানো, তোমরা যদি সিনিয়রদের কাছেও জিজ্ঞেস করো, এটা আসলে সাজেশন দেওয়াটা টু মাচ ডিফিকাল্ট। আর অনেকেই বলতেছিল ভাইয়া বোর্ড রিভিশনের ক্লাস করার পরে কিভাবে ফিজিক্স রিভাইজ করতে পারি। কোনো প্যারাই নাই, তুমি জাস্ট বোর্ড রিভিশনের ফিজিক্স ক্লাসগুলো করার পরে তুমি জাস্ট নিজের মতো প্র্যাকটিস করো। ক্লাসগুলোর মেইন উদ্দেশ্যই ছিল তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করো। অনেক ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে সূত্র দেখা অঙ্ক করাই দিতে পারতাম, সেটা তোমাকে ক্ষণিকের আনন্দ দিত, বাট আমাদের চেষ্টা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথাবার্তাগুলো আমরা ক্লিয়ার করে দেন হচ্ছে প্রবলেমগুলো সলভ করাইছি, যেন যাই আসুক না কেন তোমাদের জন্য জিনিসগুলো হচ্ছে সহজ হয়। ঠিক আছে, কাজেই আরেকজন কোয়েশ্চেন করছে ভাইয়া এক্সামের আগে ফিজিক্সে হচ্ছে বন্ধ কম থাকে প্রতি বছরের মতো, এবারও ফিজিক্সকে হচ্ছে করা হয়েছে, সুযোগ কম দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তোমাদের আসলে প্যারা খাওয়ার কোনো কারণ নাই।
আমরা বিগত বছরের মতো এবারও আমাদের যে সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস হয় ইনশাল্লাহ এইবারও তোমাদের জন্য হবে, যেখানে একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, একটি ক্লাসের মাধ্যমে ফিজিক্স সেকেন্ড পেপারকে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া হবে। সেখানে আমাদের যারা ভাইয়ারা আছেন সবাই থাকবেন, তোমাদের ইনশাল্লাহ অ্যাডমিশন জুড়েও আমরা তোমাদের সাথে ভাইয়াদের দেখা হবে। তো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নয়। আরেকজন বলছো যে ভাইয়া ফিজিক্স না পারলে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যাবে? যে কোনো একটা সাবজেক্টে একটু উইক থাকলেও তোমার এখন কিন্তু হাতে সময় আছে এটা কাটায় নেওয়ার, কাজে এটা নিয়ে প্যারা হওয়ার কোনো কারণ নাই। আর একজন বলছেন ভাইয়া ক্লাসে কি সকল কনসেপ্ট কাভার করা হয়েছে? হ্যাঁ, সকল কনসেপ্টই কাভার করা হয়েছে। কোন কনসেপ্ট এখন লাগবে, কোন কনসেপ্টে অ্যাডমিশন লাগবে সেটাও পাশ দিয়ে থার্ড ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কোনো প্যারা হওয়ার কোনো ব্যাপার না। ওকে, অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করতেছিল তো তাই বললাম। আরেকজন বলছে ভাই এমসিকিউতে ভালো করতে হলে কি করতে হবে এটা একটু বলেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর ভালো মতো পড়তে হবে। আর আরেকজন বলছে ভাইয়া তাপগতিবিদ্যা আমার প্রবলেম হয়, এটা একটা জাতীয় সমস্যা, কারণ তাপগতিবিদ্যায় তোমাদের বোর্ড পরীক্ষায় বেশ কিছু বিতর্কিত প্রশ্ন প্রতি বছরই চলে আসে এবং আশা করছি প্রতি বছরের নিয়ে এবছরও এরকম কিছু কোয়েশ্চেন থাকবে। তো বিতর্কিত কোয়েশ্চেনগুলো তুমি কিভাবে ধরবা? তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি নিজে থেকেই বলতে পারবা যে কোয়েশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো মনে হয় ভাইয়া হচ্ছে শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা একটু অর্ঘ্য ভাইয়ের কাছ থেকে শুনি। অর্ঘ্য ভাই একটু বলেন। আমি সবাই একজন লিখছে, আমি অনেক চিল মোডে আছি আর কি। না, আমার আসলে আমার ম্যাক্সিমাম কাজ উজ্জ্বল ভাই করে দিয়ে গেছে আর কি। যে ওরা যেমন কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে আলাদাভাবে ডিটেলসে বললো, উজ্জ্বল ভাই এত ডিটেলসে বলে গেছে যে আমার জন্য আসলে জিনিসটা আসলে চিলি হয়ে গেছে, যে আমি এখন একটু টেনশন ফ্রি থাকতে পারি। তো বেসিক্যালি তোমাদের অনেকে অনেক রকম বলতেছো, অনেকে জিজ্ঞেস করতেছো ভাই আছে একজন মিনিট জাস্ট একটু করি ইংলিশ ভার্সনের জন্য অনেকে ওয়ান শট ক্লাসের কথা বলতেছো। ভাই আমাদের ওয়ান শট যে ক্লাসটা ছিল তোমরা যদি একটু দেখো, মোটামুটি সব ক্লাসে আমরা হচ্ছে প্রত্যেকটার মানে টপিকের যে হচ্ছে ইংলিশ টার্মগুলো আছে প্রত্যেকটার টার্মগুলো কিন্তু আমরা বলে দিছি। তো বলে দেওয়ার কারণে আমার কাছে মনে হয় না কেউ যদি ইংলিশ ভার্সনের কেউ ওটা দেখো রাইট নাও কারোর কোনো প্রবলেম হবে আর কি। হ্যাঁ, সবগুলোতে ইংলিশ টার্ম বলা আছে। আমরা কিন্তু মানে তোমাদের ক্লাস যখন নেই তখন কি করি আমরা কিন্তু ইংলিশ টার্মগুলো কিন্তু ভালোভাবে বলে দিই, ওখানেও বলা আছে বাংলা টার্ম ইংলিশ টার্ম দুইটাই আছে। এই তো বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তো এটার ব্যাপারে কি করবা? দেখো এটা তো আসলে মানে পরীক্ষার সময় কিছু করার থাকে না, বাট আমি একটা জিনিস ওই রিসেন্টলি হচ্ছে যে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করানোর সময় খুব সম্ভবত পরিমাণগত রসায়নের, হ্যাঁ দেখলাম যে কিছু কোশ্চেন একটু প্র্যাকটিস করা হয়ে গেলে, মানে আমি বলতেছি না সবসময় সম্ভব হয়, কিছু কোশ্চেন ডেটা দেখেই না বোঝা যায় যে ডেটা মিসিং। সো যার প্র্যাকটিস যত ভালো হয়েছে, যে জানে যে কোন একটা ম্যাথের অ্যাপ্রোচ কীরকম, সেই ডেটা মিসিং টাইপ সমস্যাগুলো মানে দ্রুত আইডেন্টিফাই করতে পারে। আবার কিছু প্রবলেম আছে যে ডেটা মিসিং না, প্রবলেম করার পরে বুঝবা যে আসলে প্রবলেমটা ভুল আসছে। যেমন এই যে 23 সালেই খুব সম্ভবত কোনো একটা বোর্ডে আসছে, আমি মানে করানো হয়েছে তো রিসেন্টলি তাই মনে আসতেছে যে এরকম যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ লোহা দেওয়া আছে ওই ভেজালের ম্যাথ আর কি, কিন্তু তোমার টোটাল যেই পরিমাণটা ওইটার থেকে লোহা যেই পরিমাণটা সেটাটা বেশি চলে আসছে। এটা তো হওয়ার কথা না, টোটাল পরিমাণের একটা নির্দিষ্ট অংশ লোহা আছে আর একটা নির্দিষ্ট অংশ হয়তো ভেজাল আছে। সো যেটা বলতেছি টোটালের থেকে বেশি চলে আসছে লোহার যে পরিমাণটা সেটা। সো এগুলো কিন্তু বোঝাই যায় হচ্ছে যে প্রশ্নে ভুল আছে। তো সেই ক্ষেত্রে তুমি ম্যাথ জট কোর্সে বলে দিতে পারো যে প্রশ্নে ভুল আছে, বা হচ্ছে যে যদি এই ডাটা হয় তাহলে হচ্ছে এরকম ইয়ে, মানে এটা হচ্ছে তোমার পক্ষে যতটুকু করা সম্ভব, যেহেতু ম্যাথ করেই ফেলছো সেটা কেটে দেওয়া দরকার নেই, মানে তোমরা রিলেট করতে পারবা যারা ওই কোয়েশ্চেনটা দেখছো। সো আমি জাস্ট কেস মাথায় আসলো তো ওইটার ভিত্তিতে বললাম যে সবসময় এটা ইয়ে করা সম্ভব না, আগেই প্রেডিক্ট করা সম্ভব না। একটা প্রেডিক্ট করা সম্ভব যে উদ্দীপকেই ডেটা দেওয়া নাই, সেটা তুমি দিবাই না, ওই ধরনের কোয়েশ্চেন অ্যাভয়েড করে ভালো। একটা হচ্ছে করে টোরে দেখলা যে ডেটা দিয়ে যেটা বের করতে হবে ওইটার থেকে একটা ইররিলেভেন্ট মান চলে আসছে, হ্যাঁ তখন আমরা যেটা করতে পারি আরেকবার সেটা করতে পারি, রিডু করে দেখতে পারি না ঠিক আছে নাকি, আর এরপরেও রিডু করে যদি দেখি না মিলে তাহলে ডেফিনেটলি কোয়েশ্চেনে ভুল আছে। সো এটা নিয়ে আসলে মানে মাঝে মাঝে থাকে ভুল, এটা অস্বীকার করার উপায় নাই, বাট হচ্ছে যে এত প্রেশার নিও না, হ্যাঁ যে এখন থেকে ভাবা দরকার নেই যে ভুল থাকলে কি হবে। রাদার হচ্ছে যে রেগুলার এখন বিগত বছরে বোর্ড কোয়েশ্চেন যেগুলো টুকটাক ভুল আছে ওগুলো দেখেও তুমি আইডিয়া পাইতে পারো যে যেই ভুলগুলো সেগুলো আসলে কেমন, হ্যাঁ। সো সেটা নিয়ে খুব একটা সময় দেওয়ার কিছু নাই, ওকে। আর যেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা তো আসলে কাছাকাছি চলে আসতেছে, এখন মানে কোনো সময় কিন্তু নষ্ট করা যাবে না। আজকে হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে যতটুকু এই সময়ের মধ্যে তোমাদেরকে অ্যাডভাইসগুলো দেওয়া যায়, কারণ আমাদের তো এই যে ক্লাস লাস্ট কবে নিছেন জানি, ক্লাস নিছি হচ্ছে লাস্ট মনে হয় 8 তারিখে নিছেন খুব সম্ভবত। আমাদের তো মানে মোটামুটি বেশ প্রায় 3 মাসের মতো হচ্ছে কোর্সটা চলছে, মাঝখানে বেশ বন্ধ ছিল। সো আসলে আমরা আমাদের যারা এবার রিভিশন কোর্সে ছিল তাদের হচ্ছে যে ক্লাসে অনেক সময় আমরা অনেক কোয়েশ্চেনের উত্তর দিতে পারি নাই, হয়তো হচ্ছে যে সময় স্বল্পতার কারণে, বা হচ্ছে যে টপিক ভিত্তিক আলোচনা করছি তখন এই যে গাইডলাইন টাইপ কথাবার্তাগুলো আমরা বলতেছিলাম যে হ্যাঁ ক্লাসে শর্ট টাইমে বলার থেকে আলাদা আমরা একটা আয়োজন করবো, ব্যবস্থা করার চেষ্টা করবো। সো টার্গেট এটাই ছিল। পরে মনে হলো যে না রিভিশন কোর্সের পাশাপাশি যারা আমাদের সাথে হয়তো যুক্ত ছিল না বা হয়তো মডেল
ফাইনাল টেস্ট কোর্সে যুক্ত আছো বা হয়তো অ্যাডমিশন কোর্সে যুক্ত আছো বা এখনো যুক্ত হও নাই, মানে যেই ক্যাটাগরিরই হও না কেন, ভাবলাম যে সবারই হয়তো কথাগুলো কাজে লাগতে পারে, ওই জন্য আমরা আর কি পাবলিক লাইফটা করলাম যাতে তোমাদের উপকারে আসে। অ্যান্ড মানে সময় স্বল্পতার মধ্যে আমরা বেস্ট আমাদের দিক থেকে ট্রাই করছি যে যতটুকু তোমাদেরকে এই আইডিয়াগুলো দেওয়া যায়। বাকিটা হচ্ছে যে আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা হচ্ছে যারা রিভিশন কোর্সে আছো রিভিশন কোর্সের গ্রুপে, বা আমাদের যে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন অভ্যাস উন্মেষ আছে পাবলিক গ্রুপ, সেখানে হচ্ছে যে আজ করতে পারো, আমরা আছি, বা হচ্ছে যে সব সাবজেক্টের আরও অনেক টিচাররা আছেন, তারা হচ্ছে চেষ্টা করবেন তোমাদের আনসার দিয়ে দেওয়ার। হ্যাঁ ভাই অলরেডি তো হচ্ছে ম্যাথের আর হচ্ছে বায়োলজিতে ভাই হচ্ছে ওই অ্যাডমিশনের আমাদের যে জার্নির কথা ওটা বলে দিছে, আপনি যদি কেমিস্ট্রিটা একটু বলে দিতেন। আচ্ছা, সো কেমিস্ট্রির ক্ষেত্রে জার্নির কথা কি বলবো, অনেক ভালো হবে যে এটা বলবো। কেমিস্ট্রি কিন্তু হচ্ছে যে বেশ সহজ একটা মানে সাবজেক্ট, হ্যাঁ বেস্ট, মানে কেমিস্ট্রিতে হচ্ছে অ্যাডমিশনে সবচেয়ে নাম্বার তোলা সহজ, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে আসো, বোর্ড পরীক্ষা, দেন হচ্ছে যে আসলেই তোমরা বুঝবা, এটা টের পাবা নাকি ভাই, ঠিক আছে না? এটা হচ্ছে যে সবাই এগ্রি করে, আশা করি তোমরা এগ্রি করবা। আর যেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে মোটামুটি অ্যাডমিশনের যে জার্নি, সেটা হচ্ছে যে আমাদের সাথে কন্টিনিউ করবা, সেটা উদ্ভাসের সাথে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি হোক, বা হচ্ছে যে এবছর তো ভার্সিটি খ আছে, আর্টস কমার্সের কেউ যদি থেকে থাকো, বা পাশাপাশি হচ্ছে যে উন্মেষের সাথে মেডিকেল কোর্সে যুক্ত হতে চাও, সো তাদের জন্য জাস্ট যেহেতু কথাবার্তা আসলোই, আমরা জাস্ট ইনভাইট করে রাখলাম। তোমরা চাইলে হচ্ছে যে খুব সম্ভবত এখন একটা ডিসকাউন্ট চলতেছে 13 তারিখ পর্যন্ত, সো তোমরা চাইলে হচ্ছে যে আগামীকাল, আচ্ছা আগামীকালই কিন্তু দেখতে দেখতে সময় চলে আসছে, যেটা তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো। 2500 টাকা ছাড়ে এখন হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে। সো এখন থেকে ভর্তি হয়ে গেলে তোমরা ওই যে বেসিকের কথা বলো না, ওই কোয়েশ্চেন ব্যাংক, মাস্টার ক্লাস, কুইজ, তারপর অ্যাডমিশনের যেই কিউএনএ সার্ভিস, সব কিন্তু এখন থেকে পেয়ে যাবা। মানে এটা হচ্ছে জাস্ট ওই জানার জন্য বলা, এটা হচ্ছে তোমরা বোর্ড কোয়েশ্চেনেই বা বোর্ড পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটাতেই ফোকাস করো। বাট বললাম যে যদি ডিসিশন নিয়েই ফেলো যে না, অ্যাডমিশন জার্নি হচ্ছে যে যেহেতু অনলাইন অফলাইন সব কিছু মিলে উদ্ভাসের একটা প্যাকেজ আছে, তুমি যদি যুক্ত হতে চাও, সো হ্যাঁ বোর্ড পরীক্ষার পর ডিসিশন নেওয়ার থেকে এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে, সো এখন চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ইটস আপ টু ইউ। আর যদি মনে হয় যে না আমার আপাতত ডিসকাউন্ট অন্য কিছু চিন্তা করা লাগবে না, আমি একদম হচ্ছে বোর্ড পরীক্ষা শেষ করে বোর্ড পরীক্ষা এখন ফোকাস করবো, তারপর অ্যাডমিশনের জার্নি শুরু করবো উদ্ভাসের সাথে বা উন্মেষের সাথে, তখনও তুমি মানে ডিসিশনটা নিতে পারো। সো ইটস আপ টু ইউ। হ্যাঁ আমরা জাস্ট আমার কাছে মনে হয় যে আমাদের বোর্ড রিভিশন কোর্সে যারা এনরোল ছিল ওরা অলরেডি যেইভাবে আমাদের কমেন্ট বক্সে ফিডব্যাক দিতেছে, তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ অ্যাডমিশনে ওদের একটা বিপুল সংখ্যক স্টুডেন্টের সাথে সাথী হয়ে আমরা ওদের সাথে পথ চলাটা চলতে পারবো। তো আমরা যদি ভাই ফিজিক্সের কথা একটু হালকা করে বলি, অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রির মতো এত সোজা না হয়তো ফিজিক্স, তবে একটু গ্যারান্টি দিতে পারি, লাইফে তোমরা অনেককেই অনেক সময় দাও, সে সবসময় পজিটিভ ফিডব্যাক নাও পেতে পারো, ফিজিক্সকে সময় দিবা, পজিটিভ ফিডব্যাক অবশ্যই পাবা, এতটুকুই, ঠিক আছে ভাইয়া কি রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলা নাকি এটা? না ওরকম না, যেমন অনেক সময় আমরা দেখি যে ম্যাথের ক্ষেত্রে অনেক অঙ্ক করলা কিন্তু পরীক্ষা অন্য একটা অঙ্ক আসলো, ফিজিক্সের ক্ষেত্রে আসলে কনসেপ্টে টাইম দিলে অঙ্ক কমন পড়বে, এটাই আসলে বোঝাতে যাওয়া ভাই। আর উন্মেষের বায়োলজি ক্লাস চাই আসিরের, বলতেছে তাইলে উন্মেষে ভর্তি হবে, নিবা নাকি? আসির মেডিকেলে 6 হয়েছিল না, তাহলে আমরা দেখি কিছু করা যায় নাকি। হ্যাঁ বায়োলজি হয়তো পড়াশোনা করলে পারবো, বাট আমার কলেজে ভাই ফিজিক্স আর বায়োলজি এই দুইটা সাবজেক্ট আমার হাইয়েস্ট মার্ক ছিল, আচ্ছা এই বায়োলজি মোটামুটি পারি আর কি, বাট এখন ভুলে গেছি সব। সমস্যা নেই, ওদের জন্য নাহলে শিখে আবার হচ্ছে যে একটু রিভিশন দেওয়া লাগবে। হ্যাঁ না অর্ঘ ভাই মনে হয় বায়োলজিতে বেটার আমার কাছে মনে হয়। হ্যাঁ আমি তো অনেক বেটার বায়োলজিতে, ওরা তো আমার বায়োলজি ক্লাসই করে। আচ্ছা, তো সবাই অনেকে আসলে বলতেছো যে কি বলে ভাই, একজন একটা প্রশ্ন করছিলাম, আমি তার জন্য একটু আবার নিয়ে আসলাম যে ভাইয়া হচ্ছে স্ট্যাটিক্স ডাইনামিক্সের মধ্যে ভাইয়া হচ্ছে কোনটা কম সময়ে পড়তে পারবো? আমার কাছে মনে হয় স্ট্যাটিক্সের মানে প্রবলেমগুলো খুব স্পেসিফিক, হ্যাঁ ডাইনামিক্সের প্রবলেমগুলো স্পেসিফিক, কিন্তু স্ট্যাটিক্সের যেহেতু 3টা অধ্যায় আর ডাইনামিক্সের 4টা অধ্যায়, তো আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাটিক্সে তোমরা একটু কষ্ট হবে আর কি, বাট তোমরা যদি একটু সাইজটা করে ফেলো, কয়েকটা স্পেসিফিক প্রবলেম করলেই মোটামুটি বোর্ডেও এখান থেকেই বারবার কমন আসে। সো চেষ্টা করবা, আর আমাদের ফাইনাল ডিভিশনের ক্লাসগুলো দেখলে তো তুমি বুঝতেই পারবা যে হচ্ছে আসলে কোনগুলো বেশি আসে। ওইটা আমি জাস্ট স্ট্যাটিক্সের জন্য বলবো ফাইনাল ডিভিশন করে ফেলো, আর কিছু মনে হয় না তোমার বোর্ড পরীক্ষা লাগবে, আনলেস প্রশ্ন খুবই খারাপ হয়, ঠিক আছে। আর অ্যাডমিশনের জন্য ওরা যেমন বললো, আমি মনে হয় হালকা 1 মিনিট একটু বলে রাখি, ম্যাথের ক্ষেত্রেও কাইন্ড অফ ফিজিক্সের মতো, যে হচ্ছে ও আসিফ ভাই যেরকম বললো, এবার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি কিন্তু মোটামুটি সব সময় করতে পারবা আর কি, মানে যে কোনো প্রবলেম দিলে তুমি করতে পারবা। সো কনসেপ্টটা ম্যাথের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ফিজিক্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। সো এটাই যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা, যেন আমাদের বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা সব জায়গায় যেন আমাদের জন্য হেল্প হয়।
আচ্ছা, তাহলে মনে হয় ভাই আমরা আজকে শেষ করতে conclude পারি। করতে পারি হ্যাঁ, সো তোমরা হচ্ছে যে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলা, কষ্ট করে হোপফুলি তোমাদের কাজে লাগছে, অ্যাডভাইসগুলো এনজয় করছো। আর ডেফিনেটলি হচ্ছে যে আমাদের এটাই শেষ দেখা না, বোর্ড পরীক্ষা যেতে হাতে আরও বেশ কিছু সময় আছে। বোর্ড পরীক্ষার সময় তো আমাদের ওই যে লাইভ ক্লাসের মাধ্যমে দেখা হবে, আমরা কিছু সাবজেক্ট রিভিউ ক্লাস দিব, পাশাপাশি এর আগেও যদি প্রয়োজন হয় আমরা হয়তো আবার চলে আসবো। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। হাতে হচ্ছে যে বেশি সময় আর নাই, আমরা জানি যে তোমাদের জন্য অনেকের জন্য হচ্ছে অনেক কিছু কষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের ওই যে কথা হচ্ছিল রিসেন্টলি, তো হচ্ছে যে ভাইয়ারা ওই যে অফলাইনে বিভিন্ন জায়গায় হচ্ছে যে কিছু সেমিনার হচ্ছে ব্রাঞ্চগুলোতে, ভাইয়ারা গেছিলেন, আসিফ ভাইয়া গেছিলেন বা হচ্ছে অর্ঘ ভাইয়া গেছিলেন। সো ভাইয়ারা হচ্ছে যে দেখে আসছেন কিন্তু যে অনেকেরই হচ্ছে পড়াশোনার অবস্থা মানে এই সময় স্টুডেন্টদের যেমন থাকা উচিত বোর্ড পরীক্ষার 1.5 মাস আগে, তার তুলনায় হচ্ছে যে অবস্থা হ্যাঁ বিগত বছরের তুলনায় একটু খারাপ। সো এটা একটু মাথায় রাখবে যে তুমি একা না। হ্যাঁ, সো সবারই মোটামুটি দেখা গেছে সময় কম পাওয়ার কারণে একটু কিছু না কিছু হয়তো প্রিপারেশনে ঘাটতি আছে কোনো না কোনো সাবজেক্টে বা টপিকে। সো সেটাকে তুমি প্রেশার বা বার্ডেন হিসেবে না নিয়ে আবার সেটা শুনে খুশি হয়ে যায় না যে সবাই পারে না আমিও পারি না, তাহলে হচ্ছে বাদ দিই, এরকম না। 1.5 মাস আছে, সো সবাই কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করে কভার করে নিচ্ছে। তুমি হচ্ছে সেই এফোর্টটা দিবা যে ঠিক আছে গ্যাপ আছে ফাইন, বাট সময়ও আছে, আমি চেষ্টা করি কভার করার অ্যান্ড যাতে সুন্দর মতো একটা বোর্ড পরীক্ষা দিতে পারি। কারণ বোর্ড পরীক্ষা যদি একটু মানে নিশ্চিন্ত মনে দিয়ে ভালো একটা তুমি মানে পর্যায়ে নিয়ে যেতে পারো, তখন না অ্যাডমিশন জার্নিটা স্মুথ হয়। স্মুথ হয় বলতে কি, মাথায় আর ওই প্রেশারটা রাখা লাগে না যে হচ্ছে যে বোর্ড পরীক্ষা দিছো তুমি, দিয়ে হচ্ছে যে খুব মানে একটা টেনশন যে কোন সাবজেক্টে মিস যাবে বা কত আসবে বা কি আসবে এরকম কিছু। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মোটামুটি স্টুডেন্ট এখন আসির ভাইয়ের বাংলা, ইংলিশ, বাংলা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব ক্লাসে চায়। তো পারি না ভাই, আসলে ফিজিক্সটাও ঠিক মতো পারি না, ওদের কাছ থেকে আসলে শিখতে হবে আমার। আমি রেগুলারই আসলে ক্লাস ওদের কাছ থেকে শিখি, তো আশা করি ইনশাল্লাহ অ্যাডমিশন ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আর অনেকে হচ্ছে আয়রনি ক্লাস করতে যাচ্ছি, কোনো সমস্যা নাই, অফলাইন ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ওই পিছনে মনে একটা নাম্বার আসছিল তাই না? হ্যাঁ। ওইটা ভাই আপনি কি কালার ব্লাইন্ড? যে এখন যেটা আসছে এটা আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে লাইভটা শেষ করি। হ্যাঁ। একটু মনে হয় এদিকে টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে।